47তম বিসিএস প্রিলির আগামী 25 দিন আমরা কিভাবে পড়াশোনা করলে 47তম বিসিএস প্রিলিতে আমাদের উত্তীর্ণের সম্ভাবনা বেড়ে যাবে সেটা নিয়ে কথা বলবো, যেটা ক্লাস গতদিনে হওয়ার কথা ছিল। টেকনিক্যাল সমস্যার কারণে ফুল কন্টিনিউ করতে পারিনি। আজকে ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ কথা বলবো এবং আপনাদের যে সমস্যাগুলো থাকবে, পার্সোনাল যে সমস্যা, সেটা আমাকে কমেন্টে বা বলে জানাবেন। আমি প্রত্যেকের সমস্যাগুলোকে আমি অ্যাড্রেস করব। যে যার যে সমস্যা, সাবজেক্টিভ সমস্যা যদি থাকে বা ওভারঅল প্রস্তুতির যদি কোনো সমস্যা থাকে, যে আমার প্রস্তুতিটা এই পর্যায়ে আছে, এখন এই পর্যায় থেকে আমার সামনের এই 25 দিনে আমার কি করা যেতে পারে, কি করতে পারি, প্রত্যেকের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল সমস্যা যদি থাকে আমাকে লিখে জানাবেন বা বলবেন। সেই ইন্ডিভিজুয়াল সমস্যার আমি সমাধান দেওয়ার ট্রাই করব। প্রত্যেকের ইন্ডিভিজুয়াল কোনো সমস্যা থাকলে সেটা আমাকে জানাবেন, কারণ এক একজনের সমস্যা থাকবে এক এক রকম। তো এই পর্যায় থেকে আমি হয়তো ওভারঅল 25 দিন আমি কিভাবে প্রস্তুতি নিব, কোন পর্যায়ে, সেটা আমি বলে যাব। কিন্তু এমন না যে এটা আপনার প্রত্যেকটা সমস্যা আমি অ্যাড্রেস করব এখানে। কিন্তু আপনি যদি আমাকে আপনার সমস্যাটা বলে কমেন্ট করেন অথবা এখানে ডিরেক্ট যদি বলেন, তাহলে কিন্তু আপনার সমস্যার আমি একটা সমাধান দিতে পারবো, যে সামনের 25 দিন আপনি আর কিভাবে আগাইতে পারেন। ঠিক আছে? তো আপনারা কমেন্টের দ্বারা মুক্ত থাকলে আপনারা এখনই আপনাদের প্রশ্ন বা সমস্যা, যে সমস্যাগুলো আছে সেটা আমাকে এখনই জানায় রাখতে পারেন। পরে আমার বেসিক যে ডিসকাশন আছে, যেগুলো আমি দেখাবো এখানে, এরপরে আপনাদের এই প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করব। আগামী 25 দিন কিভাবে প্রস্তুতি নিলে, এটার ক্ষেত্রে যেটা বলি, যে এখানে যেমন বলা আছে যে বেস্ট রিভিশন বা শর্ট সাজেশনের জন্য, ঠিক আছে, বেস্ট রিভিশন বা শর্ট সাজেশনের জন্য। এখন বেস্ট রিভিশন বলতে বোঝাচ্ছে কি, আগে আপনি একবার পড়া শেষ করেছেন এবং অনেকগুলো মানে অনেক টপিক পড়েছেন, অনেক ইনফরমেশন পড়েছেন, কিন্তু শেষ মুহূর্তে এসে ওই সমস্ত ইনফরমেশন বা সমস্ত টপিক আসলে পড়ার কোনো প্রয়োজন নেই। আদৌ মানে সব টপিক পড়ারই প্রয়োজন নাই, কিন্তু গুরুত্বপূর্ণ যেগুলো আছে এগুলো থেকে তো আসলে পরীক্ষায় প্রশ্ন আসে, আর অগুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো থেকেও আসে, কিন্তু সেগুলো না পারলেও কিন্তু ফ্রিলি পাস হয়ে যায়। ঠিক আছে, 200-র মধ্যে তো আমাকে 200 পাইতে হবে না, 120-25 পাইলেই কিন্তু আমার ফ্রিলি সিকিউর হয়ে যাচ্ছে। ঠিক আছে, একদম সিকিউর। এর চেয়ে তো কমেও হয়, কিন্তু এটা হইলে কিন্তু সিকিউর হয়ে যায়। তো সেটার জন্য আমাদের গুরুত্বপূর্ণ তথ্যের রিভিশন লাগবে, অর্থাৎ যারা পুরাতন স্টুডেন্ট আছেন তাদের জন্য। আর যারা একদম মানে রিসেন্ট, একদম পুরাতন না, রিসেন্ট স্টুডেন্ট যারা হয়তো বা বেশি দিন আগ থেকে প্রস্তুতি নেওয়ার সুযোগ পান নাই, তো তারা চাইলেও তো আসলে ফুল সিলেবাসটা হয়তো এখন কমপ্লিট করতে পারবেন না। ফুল সিলেবাস কমপ্লিট করা সম্ভব না, বা ক্লাস করে পড়া সম্ভব না। প্রত্যেকটা টপিক ধরে ধরে ক্লাস করা কিন্তু এখন 47-এর জন্য কিন্তু পড়া সম্ভব না। তো সেটার জন্য কি হতে পারে, গাইডলাইন ক্লাস থাকতে পারে, সাথে পিডিএফ থাকতে পারে। পিডিএফ এ পূর্ণাঙ্গ তথ্য দেওয়া আছে, আমরা জানি যে 4S কোর্সে পূর্ণাঙ্গ তথ্য দেওয়া আছে। তো তাদের জন্য কিন্তু এই কোর্স, যে আপনার পরিস্থিতি বুঝে কিন্তু মানে আপনি সেই কোর্সগুলোতে এনরোল করবেন, আগামী 25 দিন পড়াশোনা করবেন। আমি প্রত্যেকটা সম্পর্কেই বলবো, এখানে প্রায় 4টা জিনিস নিয়ে আমি 5টা জিনিস নিয়ে আমি কথা বলবো। তাহলে দেখেন, এই কোর্সের যেটা আমি বললাম যে স্বল্প সময়ে জেনারেল প্রস্তুতি সম্পন্ন করা, ইভেন 49তম যারা আছেন তাদের জন্য জেনারেল পার্ট, সেটাও কিন্তু এটা কভার করবে। একসাথে দুইটাই হবে, কারণ একই পড়া, এখানে আলাদা কোনো পড়ার কিছু নাই যে আপনাকে আলাদা কিছু পড়তে হবে, এরকম কিন্তু কিছু নাই এখানে। তারপরে এই যে বললাম পূর্ণাঙ্গ নোট বা পিডিএফ, মানে এই সময়টাতে আসলে আপনার অন্য কিছু খোঁজার কোনো দরকার নেই। সব ছুঁড়ে রেখে যে পিডিএফটা দেওয়া হবে, এটা নিজে কম্পিউটারে পড়তে পারেন অথবা প্রিন্ট আউট করে একদম টু দা পয়েন্টে যা যা আছে ভিতরে সব পড়ে ফেলতে পারেন, এবং তার মধ্যে গুরুত্বপূর্ণ কোনগুলো সেটা আমি আবার ক্লাসের মধ্যে বলে দিয়েছি, সেগুলো আপনি সাইডে ক্লাস করে ওইগুলো দাগায় ফেলবেন। তো বেসিক প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু বেসিক ক্লাস রয়েছে একটা একটা করে, যদি 8টা 9টা ক্লাস, 12 10টা সাবজেক্ট যদি হয়, 12টা সাবজেক্ট হয়, তো 12টা ক্লাস প্রাথমিকভাবে আছে প্রত্যেকটারই। আর এর সাথে কিছু এক্সট্রা ক্লাস দেওয়া আছে, সেই ক্লাসগুলো নিয়ে আছে 21টা। তো আপনার 12টা সাবজেক্টের সাজেশনমূলক ক্লাস 12টা আপনি করলেন, করার পরে আপনার যদি মনে হয় এক্সট্রা কিছু ক্লাস এখানে যারা 9টা দেওয়া আছে সেগুলো করবেন, সেটাও করতে পারেন, না করলেও হবে, কিন্তু 21টা ক্লাস করার মতো কিন্তু সময় এখন পর্যন্ত আছে। যেহেতু এইটা শুধু ক্লাস করলেই হবে না, আপনাকে পরীক্ষাগুলো দিতে হবে, এই সময়টা তার আলাদা করে এক্সাম ব্যাচে, এটার জন্য যারা এই কোর্সে ভর্তি হবেন তারা হয়তো বা আলাদা করে এক্সাম ব্যাচে ভর্তি হওয়ার কোনো সুযোগ পাবেন না, বা ওইটার জন্য পড়াশোনা করতে পারবেন না, আপনাকে এটাতেই থাকতে হবে। তো এই জন্য কিন্তু এটাতে আবার পরীক্ষাও কিন্তু নিয়ে মানে দেওয়া হয়েছে, এবং সবগুলো পরীক্ষা আছে, যেমন 12টা সাবজেক্টের জন্য 12টা পরীক্ষা আছে। দেন
এই 12টা সাবজেক্টকে আবার 3 ভাগে ভাগ করে আবার 3টা রিভিশন টেস্ট দেওয়া হয়েছে, এবং সাথে কিন্তু একটা পূর্ণাঙ্গ মডেল টেস্ট এক্সামের আগে 2 দিন আগে কিন্তু পূর্ণাঙ্গ মডেল টেস্টও দেওয়া আছে। কারণ যেহেতু এখন এখান থেকে মানে এই লাস্ট যে সেকেন্ড ব্যাচ শুরু হলো মাত্র 20 তারিখ থেকে, এটার হ্যাঁ যে প্ল্যানটা দেওয়া হয়েছে সেটা 20 আগস্ট থেকে কিন্তু এটা প্ল্যানটা শুরু হয়েছে, সুতরাং এখনো সময় আছে, এটাতে ভর্তি হতে পারেন। তো এটা নিয়ে আমি আরো সামনে আছে সেটা বলবো। আর এখানে কিন্তু এই যে ফ্রি ক্লাসগুলোর লিঙ্কও দেওয়া আছে, এই পিডিএফটাও শেয়ার করে দিব। তার প্লাস হচ্ছে এইগুলোর কিন্তু প্রত্যেকটা কোর্সের কিন্তু ম্যাটেরিয়াল শেয়ার করা আছে, সেখানে ফ্রি ক্লাসগুলোর লিঙ্কও কিন্তু দেওয়া আছে। প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু শর্ট সাজেশনের ক্লাসের অর্ধেক অর্ধেক করে বা হচ্ছে 1/3 করে ক্লাস কিন্তু আপলোড করা আছে, সেটা দেখলেও কিন্তু বুঝতে পারবেন যে আসলে এইভাবে আপনি এখন পড়বেন কিনা। হ্যাঁ, যদি মনে হয় যে হ্যাঁ এইভাবে আমার পড়া উচিত এখন এই শেষ সময়ে, তাহলে ডেফিনেটলি এই ক্লাসগুলো দেখে 1-2টা সাবজেক্টের ক্লাস দেখলেই বুঝতে পারবেন, কিন্তু এখানে মোটামুটি 10টা সাবজেক্টেরই ক্লাস দেওয়া আছে। হ্যাঁ, কম কম করে দেওয়া আছে আর কি, 8-9টা মেবি দেওয়া আছে সম্ভবত। তাহলে এটা দেখতে পারবেন। তাহলে এই পরিস্থিতি যারা আছেন তারা এটা করতে পারবেন। আর সেকেন্ড যে পরিস্থিতি হইতে পারে যে মূল প্রস্তুতি শেষ করছেন, হুম, এক্সামে এখন কম নাম্বার পাচ্ছেন, মানে এই যে ডে টু ডে যে এক্সাম গুলো দেওয়া হয় সেটা নতুন প্রশ্ন অথবা কনফিউশনের কারণে, কনফিউশন যেটা হয় যে প্রত্যেকটা এমসিকিউ সলভ করতে গিয়ে আপনি কনফিউশনে পড়ে যাচ্ছেন, সেটা প্রশ্ন কনফিউজ প্রশ্ন দেওয়ার কারণে হোক বা নতুন প্রশ্ন যেটা আপনি মূল মানে একদম বেসিক জায়গা থেকে পড়েন নাই যেগুলো। আমরা তো আসলে যদি আপনার মূল প্রস্তুতি থাকে মানে কি ওই 4S কোর্সের বেশি পড়া আছে আপনার, মানে এই 4S কোর্স, 4S কোর্স তো আছে শর্ট কোর্স। আর মূল প্রস্তুতি মানে কি যে ডেফিনেটলি আমি 4S কোর্সে যেগুলো তথ্য একদম শর্ট করে দিয়েছি, সংক্ষিপ্ত করে দিয়েছি, আপনি ডেফিনেটলি শুধু সেগুলো পড়েন নাই, তার চেয়ে অনেক বেশি পড়া পড়েছেন। বেশি পড়া পড়েও দেখা যাচ্ছে যে অনেক নতুন কিছু প্রশ্ন আছে, সেগুলো আপনি অ্যান্সার করতে পারছেন না বা কনফিউশনের কারণে অ্যান্সার করতে পারছেন না। তো এটার জন্য যদি আপনার গাইডলাইন প্রয়োজন হয় যে আপনাকে হাতে ধরে হাতে কলমে সামনে এমসিকিউ গুলো গাইড করতে হবে, তাহলে এটা আপনি 4Q এমসিকিউ সলভ প্রোগ্রাম এবং এক্সাম প্রোগ্রামে, আগে শুধু সলভ প্রোগ্রাম ছিল, যেহেতু এখন আমাদের সময় শেষ তার মানে এখানে কিছু এক্সাম রাখতে হবে, তাহলে সেখানে কিন্তু এক্সাম আছে। তাহলে এটা হলো এমসিকিউ বেসড প্রস্তুতির জন্য। এটা যখন ফার্স্ট টাইম রান করেছিলাম তখন কিন্তু অনেকে এই ক্লাসে কিন্তু মানে এই প্রোগ্রামে ভর্তি হয়েছিল। কি উদ্দেশ্যে ভর্তি হয়েছিল যে শেষ মুহূর্তে এসে তারা ওই যে বেসিক যে বই ধরে পড়ার যে ধৈর্য এটা তাদের ছিল না, বা এমসিকিউ এর মধ্যে যে অনেক বেশি ঝামেলা হচ্ছিল যে তারা খুব কনফিউশনে পড়ে যাচ্ছিল অপশন সার্চ করে, মানে এটা পড়া বা এটা অনেক সময় মজা লাগে, আমার নিজের মজা লাগে এমসিকিউ সলভ করতে। তো অলরেডিও কিন্তু এই ব্যাচে অনেকে ভর্তি হয়ে গেছেন। তো দেখা যাচ্ছে যে আছে অলরেডি অনেক স্টুডেন্ট আছে ভর্তি। তো আপনারা আবার যারা যদি চান যে জাস্ট শেষ মুহূর্তে প্রত্যেকটা সাবজেক্টের এমসিকিউ বেসড প্রস্তুতি নেবেন, তারা কিন্তু এটাতে ভর্তি হতে পারেন। এবং সাথে কিন্তু 12টা সাবজেক্ট ফাইনাল 3টা মডেল টেস্টও আছে 4,500। এখানে যে ফ্রি ক্লাসগুলোর লিঙ্ক কিন্তু এখানে দেওয়া আছে, সেটা আপনি চাইলে এটাতে ক্লিক করে, বা এখানে আরো আছে যে এই যে এখানে দেওয়া আছে, যেমন এটাতে ক্লিক করলে কিন্তু এগুলি চলে আসবে। ওই কথাটাই বলা আছে প্রত্যেকটা সাবজেক্টে, বাংলাদেশ বিষয়াবলী ক্লাস ম্যাক্সিমামটাই দেওয়া আছে, আন্তর্জাতিক বাংলা ভাষা সাহিত্য, কম্পিউটার, হ্যাঁ তথ্য প্রযুক্তি, দেন গাণিতিক যুক্তিরও আছে, লিটারেচার, প্রত্যেকটা সাবজেক্টেরই কিন্তু দেওয়া আছে। এই লিঙ্কগুলোতে ক্লিক করলে কিন্তু আপনি আবার পরে এই ক্লাসগুলো কিন্তু দেখতে পারবেন। এই ফ্রি অংশটুকু যেটা দেওয়া আছে এটা কিন্তু এখান থেকে দেখতে পাবেন, এই যে লিঙ্কে ক্লিক করা হলো এটা এখান থেকে ওপেন হয়ে গেছে, সাথে কিছু অ্যাড আসবে। যাই হোক, এই ক্লাসগুলো কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, তাহলে এটা আর বলছি না। তাহলে এখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টেরই ক্লাস দেওয়া আছে, কিন্তু সব দেওয়া নেই, একটা পার্ট করে দেওয়া আছে। বাংলাদেশ বিষয়াবলিটা একটু বেশি আছে। তো এখানে এই ক্লাসগুলো করে দেখেন, যদি মজা পান তাহলে এটাতে ভর্তি হতে পারেন। আর রুটিনে যে এখানে আছে এটা 25 আগস্ট থেকে শুরু হবে, ফুল রুটিন এখানে দেওয়া আছে। পরীক্ষার এই যে প্রত্যেকটার সাবজেক্ট ফাইনাল আছে, একটা একটা পড়বেন আর সাবজেক্ট ফাইনাল দিবেন, যে পড়বেন, পড়ার পরে সেটা সাবজেক্ট ফাইনাল দিবেন। শেষ যেটা এবার সংযোজন করা হয়েছে, যেহেতু আপনাদের পরীক্ষাগুলো সাবজেক্ট ফাইনাল আছে যেহেতু প্রত্যেকটা সাবজেক্টের সাথে ডেফিনেটলি শেষ মুহূর্তে মডেল টেস্ট গুলো দিতে হবে, যাতে এই প্রোগ্রাম থেকে আপনার মডেল টেস্ট দিতে পারেন। এখানে এক্সট্রা করে রিসেন্ট জিকেটাও অ্যাড করে দেওয়া হয়েছে, দেখেন রিসেন্ট জিকে যারা এই কোর্সে ভর্তি হবেন তারা রিসেন্ট জিকের ক্লাসটাও পেয়ে যাবেন, 2টা ক্লাস যেটা হয়েছে সেটা পেয়ে যাবেন। আর সাথে
মডেল টেস্ট হবে এখানে 3টা, এই 3 দিন 11 তারিখ, 13 তারিখ, 15 তারিখ। এবং সেই মডেল টেস্ট যেটা হবে, যেহেতু এটা এমসিকিউ সলভ প্রোগ্রাম, এই মডেল টেস্টের প্রোগ্রাম মানে প্রশ্ন যেগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা এখানে সলভ করে দেব। ঠিক আছে? এই মডেল টেস্টের একটা মজা আছে যে এখানে কিন্তু আপনারা যারা এই কোর্সে ভর্তি হবেন তারা কিন্তু এই যে পিএসসি অনুরূপ মডেল টেস্ট একটা পেয়ে যাবেন ওইটার মতো করে। আর আমাদের কোর্স যে কন্টেন্ট আছে, যেমন 4S কোর্সের মধ্যে যেগুলো আমরা সাজেশন দিয়েছি, ওই সাজেশনের আলোকে আরো 200 মার্কের প্রশ্ন হবে। তার মানে দেখা যাচ্ছে যে 4S কোর্সের যে একটা গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো, ওই কোর্সের আলোকেও কিন্তু আপনারা কিছু তথ্য আপনি কিন্তু এখানে পরীক্ষা দিয়ে আপনার পরিস্থিতি বুঝতে পারছেন। তাহলে 4S কোর্সের স্টুডেন্টের সাথে একটা লেভেলে যেতে পারবেন। তারপরে আছেন বিগত বিসিএস প্রিলির প্রশ্নের আলোকে, অর্থাৎ আরএসআই পদ্ধতিতে যে আমরা প্রশ্নগুলো সলভ করেছি দশম থেকে শুরু করে সর্বশেষ 46 পর্যন্ত। তাহলে এই বিগত প্রশ্নের আলোকে আমরা জানি যে আরএসআই থেকে গতবার 46তমতে 160টা প্রশ্ন কমন ছিল। তাহলে ওই বিগত প্রশ্নের যে ব্যাখ্যাগুলো, এই ব্যাখ্যাগুলো থেকে এই আবার 200 মার্কের প্রশ্ন থাকবে। তার মানে বিগত প্রশ্ন আপনার কতটুকু পড়া আছে, তো এবং সেখান থেকে মোস্ট গুরুত্বপূর্ণ গুলো দিয়ে একটা মডেল টেস্ট হবে। আবার এটা আবার সলভও করে দেওয়া হবে। যদি আপনার ওখানে কোনো ঘাটতি থাকে তাহলে এই সলভ প্রোগ্রাম থেকে আপনারা সেটা মানে সমাধান করতে পারবেন। মোটামুটি ঘাটতিটা কিছুটা কভার করা যাবে। তাহলে আর যখন এটার জন্য আপনি মডেল টেস্টের জন্য পড়বেন, ডেফিনেটলি আপনি ওই বিগত সালের প্রশ্ন মানে দেখা যাবে 10 সেপ্টেম্বরের পরে আপনি হয়তোবা এই 15 সেপ্টেম্বরের জন্য আসলে প্রস্তুতি নেবেন। মাঝখানে এই দুইটার জন্য আপনি প্রস্তুতি নেবেন না হয়তোবা। ঠিক আছে? এটা অ্যাজ ইউজুয়াল তো এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে আসবে। কিন্তু যখন বলা আছে বিগত সালের প্রশ্নগুলো, তো ডেফিনেটলি আপনি এই 5 দিনের মধ্যে বিগত বিসিএস এর প্রশ্ন অন্ততপক্ষে 35 থেকে শুরু করে 46 পর্যন্ত তো পড়ে ফেলবেন। তো ওইটার একটা প্রস্তুতি আপনাকে রাখতে হবে। এটা কিন্তু সবাইকেই এখন পড়তে হবে। বিগত সালের প্রশ্ন 35 থেকে 46, যদি কেউ আরএসআই প্রোগ্রামে ভর্তি না হয়ে থাকেন। ঠিক আছে? এটা কিন্তু মাস্ট পড়তে হবে। ওকে, তাহলে এটা দেখিয়ে দিলাম। দেন আপনার যদি এখন মূল প্রস্তুতি নেওয়া হয়ে থাকে, যে মূল প্রস্তুতি নেওয়া শেষ, সেটাও নিয়েছেন, বিগত কয়েকটা বিসিএস প্রিলিও দিয়েছেন বা দেননি সেটাও হইতে পারে। হ্যাঁ, মূল প্রস্তুতি নেওয়া থাকলে ওইটা হইতে পারে যে 4K এমসিকিউ সলভ প্রোগ্রামটা করছেন। হ্যাঁ, ওইটা থাকতে পারে। আর যদি 4K এমসিকিউ সলভ প্রোগ্রাম কখন করবেন সেটার ক্ষেত্রে একটা বিষয় আছে যে বিগত প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একটু কেয়ার রাখতে হবে। বিগত প্রশ্ন কিন্তু শেষ করতে হবে। বিগত প্রশ্ন যেমন 35 থেকে মিনিমাম 35 থেকে 46, এটা যদি শেষ করেন তারপরে 4S ওইটা 4.5 কে তে যাবেন। হ্যাঁ, ওটা ট্রাই করবেন বেশি। আর যদি বিগত প্রশ্ন শেষ করা না থাকে, ডেফিনেটলি এটা আগে করবেন। মানে মূল প্রস্তুতি শেষ হওয়ার পরে মেইন কাজ হলো বিগত প্রশ্ন শেষ করা। দশম থেকে 46 করতে পারলে সবচেয়ে বেস্ট। যদি নাও পারেন অন্তত পক্ষে 35 থেকে শুরু করে এই 46 পর্যন্ত আপনাকে করতেই হবে। আর যারা বিগত সালগুলোতে পরীক্ষা দিয়েছেন সামান্য নাম্বারের জন্য হয়তো বা প্রিলি মিস করে যাচ্ছেন, যে প্রিলি মিস হয়ে যাচ্ছে, তাদের কিন্তু ওই সমস্যাটা ওই জায়গাটাতেই, যে বিগত প্রশ্নের সমস্যা। কারণ বিগত প্রশ্নের সমস্যা দুই ভাবে সমাধান করা যেতে পারে, একটা 4S কোর্সের মাধ্যমে অথবা আরএসআই এর মাধ্যমে। 4S কোর্সের মধ্যে কিন্তু বিগত প্রশ্নের আলোকেই আরো কিছু তথ্য দিয়ে কিন্তু শর্ট কোর্সটা কিন্তু করা হয়েছে, যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো ওখানে আছে। আর একটা হইতে পারে যে 4S কোর্সে কিন্তু সমস্ত বিগত সালের প্রশ্ন কিন্তু ডেফিনেটলি নাই। কারণ বিগত সালের প্রশ্ন তো আসলে সব ওখানে ইনকর্পোরেট করা যাবে না। কিন্তু যেহেতু আরএসআই প্রোগ্রামে আমরা দশম থেকে শুরু করে 46তম বিসিএস এর প্রশ্ন সলভ করেছি, তার মানে এখানে গুরুত্বপূর্ণ, অগুরুত্বপূর্ণ, আবার গুরুত্বপূর্ণ গুলো বারবার বারবার এসেছে, সেগুলো কিন্তু বারবার সলভ হয়েছে। তো যারা আগেই ভর্তি হয়েছিলেন আরএসআই প্রোগ্রামে, তো তাদের মোটামুটি ক্লাস শেষের দিকে বা অনেকে শেষ করেও ফেলেছেন, তো তারা হয়তো রিভিশন করবেন। এখন এই মুহূর্তে অনেকেই কাল থেকে মেসেজ দিচ্ছেন যে আসলে ভর্তি হবেন কিনা বা এই কম সময়ের মধ্যে শেষ করতে পারবেন কিনা আরএসআই প্রোগ্রামটা। তো তাদের জন্য বলবো, যেহেতু ক্লাস এখানে যথেষ্ট মানে অনেকগুলো ক্লাসই রয়েছে, হ্যাঁ, প্রায় 50টার উপরে ক্লাস রয়েছে। তাহলে আপনি যদি 20 দিনে শেষ করেন তাহলে আপনাকে দিনে 2.5টা ক্লাস কিন্তু করতে হবে। ঠিক আছে? 2.5টা ক্লাস করতে হবে। মানে মিনিমাম এখানে আপনাকে 8 থেকে 10 ঘন্টা সময় দিতে হবে। তাহলে বিগত সালের প্রশ্ন খুব ভালোভাবে শেষ করতে পারবেন। ঠিক আছে? 8 থেকে 10 ঘন্টা সময় দিতে হবে। মানে ক্লাস করলেই এটা পড়া হয়ে যাবে। ক্লাস যখন করবেন সেটা ক্লাসের আলোকে, ক্লাসের আলোচনা থেকে যখন নোট করবেন তখনই পড়া শেষ। এটার জন্য আবার আলাদা করে পড়তে হবে এমন না। পরের ধাপ হবে আপনার রিভিশন শুধু। তাহলে তারপরে মিনিমাম আমি বলবো যে আপনার পার্সন টু পার্সন 8 থেকে 10 ঘন্টা যদি সময় থাকে তাহলে আরএসআই ভর্তি হয়ে আপনি দশম থেকে 46 সব শেষ করতে পারবেন। আর যদি মনে হয় যে না আমি সব শেষ করতে পারবো না বা পড়বো না, তাহলে অন্ততপক্ষে 35তম থেকে শুরু করে 46তম যেগুলো প্রশ্ন আছে সেগুলো অন্ততপক্ষে ইজিলি শেষ করতে পারবেন। তো সেটা ভর্তি হয়ে করতে পারবেন।
তো এবারেও আমি কিন্তু ক্লেম ওইটাই করব যে বিগত প্রশ্ন পড়ে মিনিমাম 50% প্রশ্ন কমন পাবেন। প্রশ্ন সহজ হোক কঠিন হোক যেটাই হোক না কেন, ব্যাখ্যাগুলো থেকে বা এই প্রোগ্রাম থেকে 50% প্রশ্ন অ্যান্সার করে আসার মতো আপনার অ্যাবিলিটি তৈরি হয়ে যাবে। যেটা 46তমতে 107 প্লাস হয়েছে, এটা কমতেও পারে বাড়তে পারে, তবে 50% যেটা আমি বলেছি এইটার ক্ষেত্রে আপনারা অ্যান্সার করে আসার মতো আপনার অ্যাবিলিটি তৈরি হবে। তো বিগত প্রশ্ন আসলে সেগুলোই গাইডলাইন। এটা আমাদের প্রস্তুতির ক্ষেত্রে আমরা খেয়াল রাখতে পারি। এটা কিন্তু এক্সপোজড একটা বিষয় যে বিগত প্রশ্নের আলোকেই আপনাকে গুরুত্বপূর্ণ টপিক বা যে তথ্যগুলো আছে সেগুলো আপনি অ্যানালাইসিস করে পড়ে ফেলতে হবে। এই কাজটা আমরা স্টুডেন্ট যারা আছি তারা করি না জন্য অনেক অনেক বেশি পড়া পড়ে ফেলি। হ্যাঁ, যদি এটা আমরা শুরু থেকে করে ফেলি তার কিন্তু পড়া কিন্তু নিজে থেকেই সে কমায় ফেলতে পারবে। ঠিক আছে, এখানে কিন্তু বেশি তথ্য পড়ার কোনোই দরকার নেই, যত কম তথ্য পড়তে পারবেন সেটা অ্যানালাইসিস করে ডেফিনেটলি। যদি অ্যানালাইসিস না করতে পারেন তাহলে ডেফিনেটলি এই বিগত সালের প্রশ্নগুলো সব আগে পড়ে নিতে হবে। পড়ে নিয়ে এখানে যেটা অ্যানালাইসিস করা আছে বা পড়ানো আছে সেটা পড়তে পারেন, অথবা এর আলোকে যে ফরেস্ট কোর্সটা যেটা শর্ট সাজেশন কোর্স শুরু মানে যেটা আছে সেটাতে হইতে পারেন, কারণ এই অভিজ্ঞতা তো আমি ওখানেও কাজে লাগিয়েছি। আর নিজের অভিজ্ঞতা তো আছেই, ৭ বার প্রিলি উত্তীর্ণের অভিজ্ঞতা তো। প্রথমবার যখন আমি পড়েছি তো ডেফিনেটলি পরের শেষ দিকে তো এসে তো কিছুই পড়ি নাই। আপনাদের যতটুকু পড়াইছি মানে পড়াইছি কি আবার একদম গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমি পড়িয়েছি। বা এই আর একবার তো 46তম যেটা দিলাম 46তম জাস্ট আমি টেস্ট করার জন্য দিছিলাম। মানে আমি অনেক আগে ফর্ম ফিল আপ করে রাখছিলাম, পরীক্ষা দেওয়ার কোনো মানে ইচ্ছা ছিল না। পরীক্ষার দিন আগের রাতে রাত 2টার সময় আমার মনে হলো যে 46তমের আগে আপনাদের এই যে এটা পড়িয়েছিলাম আরএসআই পদ্ধতিতে, দশম থেকে 45তম বিসিএস এর প্রশ্ন খালি জাস্ট সলভ করেছিলাম। তো ভাবলাম যে এখান থেকে আসলে প্রশ্ন আসলে মানে জাস্ট যেহেতু আমার যেমন গত 4 মাস ধরে আমি এটা 45-এর আগে 4 মাস ধরে এটাই শুধু সলভ করিয়েছিলাম। এর বাইরে তো আর আমার অন্য কোনো কিছুতে আমার ইন্টারাকশন ছিল না বা অন্য কোনো পড়ার সাথে আমার ইনভলভমেন্ট ছিল না। জাস্ট এইটুকু পড়ায় আমার তো ইচ্ছা ছিল না, কারণ এটা দিলে একটা সিট নষ্ট এরকম। কিন্তু জাস্ট হচ্ছে এই কোর্সের কার্যকারিতা বোঝার জন্য রাত 2টার সময় আমি আমার নিজের প্রিন্টার থেকে অ্যাডমিট কার্ড প্রিন্ট দিছি। তারপরে সকালে পরের দিন গিয়ে ভাবলাম যে দেখি এক্সাম হলে দেখে আসি যে আসলে কি অবস্থা, সিচুয়েশনটা কেমন হতে পারে। তো এটা দিয়েও কিন্তু ধরেন 160টা প্রশ্ন হয়তো বা অ্যান্সার করার মতো ছিল, মানে এই যে যেটা বললাম 46তম প্রিলিতে যে আগের দশম থেকে 45, কিন্তু ঠিকই কিন্তু আমি অ্যান্সার মানে পার করে এসেছি অনেকগুলোই, কিন্তু মানে 150 প্লাস অ্যান্সার করে এসেছে, সেখানে কিন্তু 135 নম্বর কিন্তু আমার এসেছে। ঠিক আছে, তার মানে এটা বললাম কি যে আপনি হয়তো কমন এটা কম পাবেন, মানে কম যদি 107ও পান তারপরেও যে এই যে একটা অভিজ্ঞতা আপনার রপ্ত হলো, মানে দশম থেকে শুরু করে 46তম যে পড়বেন একটা পড়বা বারবার বারবার, বা আপনার একটা প্রশ্নের অ্যান্সার করার যে একটা ম্যাচুরিটি আসবে, বা কোন ধরনের অপশন থাকলে কিভাবে স্কিপ করে আপনি অ্যান্সার গুলো মানে একটু কম জানা প্রশ্নের অ্যান্সার গুলো করে আসতে পারবেন, বা অপশন দেখে অপশন গুলো কেটে একটা রাইট অ্যান্সার বের করতে পারবেন। তো এগুলো কিন্তু এই পুরো কোর্স থেকেই কিন্তু আপনি শিখে যাবেন তখন। তো যার যার কারণে আমি দেখছি যে নিজে থেকে যে আমি এর বাইরে আর ওই শেষ মুহূর্তে কিন্তু এগুলো আর কিছুই মানে ডেডিকেটেডলি আর কিছুই পড়িনি, জাস্ট আপনাদের পড়াই গেছি। পড়ানোর থেকেই যতটুকু আমার ভিতরে ডেভেলপ হয়েছিল ওই সময়ের মধ্যে, তো ওখান থেকে কিন্তু প্রিলি পাস করা সম্ভব হয়েছে। তো ডেফিনেটলি আপনারা আরো বেশি বেশি পড়েছেন, পড়ার পরে যদি বিগত সালের প্রশ্নগুলো আবার পড়েন, আবার যদি রিভিশনে নিয়ে আসেন, যেহেতু আপনারা এটার জন্য ডেডিকেটেড আছেন, তো ডেফিনেটলি আপনারা আরো ভালো করবেন, খারাপ করার কোনো কথা না। এবং গতবার যারা আরএসআইটা ভালোভাবে শেষ করেছে 46তমতে, তারা প্রত্যেকে প্রিলি ঠিক আছে। গতবার যারা পরীক্ষার হলে একজন শুধু অসুস্থ হয়ে গিয়েছিল, তিনি ছাড়া, তো তার ইনফরমেশনটা আমি জানি। তো আমি দেখেছি গতবার যারা একদম শেষ করেছে, ইভেন এর আগের বিসিএস 3-4টা বিসিএস আমার ফ্রেন্ড বা আমার ব্যাচমেট যারা আছে তারাও ইভেন আগের মানে আমি বলবো আমার এক ব্যাচমেট আছে যে আগের 5টা প্রিলি টিকে নাই। এই 46-এর আগে কিন্তু আরএসআই যে বিগত সালের প্রশ্নগুলো সলভ করেছে, 46-এ ফার্স্ট টাইম সে কিন্তু প্রিলি কোয়ালিফাই করেছে। আগের প্রস্তুতি খারাপ ছিল সেটা আমি বলবো না, যে বিগত সালের প্রশ্ন বেস্ট যে প্রস্তুতি, তার এটা ছিল না। যাই হোক, এটা এটা আপনারা নিজেরা করলেই নিজের কনফিডেন্স লেভেলটা আসলে বুঝে যাবেন যে আরএসআই করার আগের আপনার অবস্থাটা কেমন ছিল আর আরএসআই করার পরে কেমন অবস্থা ছিল। আমি এটাই বলছি যে আমার মেইন কোর্সের পরে আমার জীবনের যে বেস্ট পরিশ্রম দিয়ে করা একটা কোর্স সাজানো, সেটারই আরএসআই কোর্স। তো ডেফিনেটলি এটার মধ্যে এটা করার আগে এবং করার পরে নিজের অবস্থা আপনি বুঝে যাবেন, যে আপনি নিজেই নিজেকে চ্যালেঞ্জ দিতে পারবেন যে আপনি প্রিলিতে উত্তীর্ণ হবেন কি হবেন না। এটা তো যাই হোক, এটা আমি এটাও কিন্তু এই যে মানে ইউটিউবে কিন্তু আপনি গেলে এটা পুরোটা দেখতে পাবেন তখন। ঠিক আছে?
যদি এই যে এখান থেকে যদিও, আচ্ছা আমি দেখাচ্ছি, এই যে এখানে ক্লিক করলে ইভেন কিন্তু দেওয়াই আছে এই ক্লাসগুলো, ঠিক আছে। আর এসআইআর এর কিন্তু ম্যাক্সিমাম ক্লাসগুলো মানে পার্সেন্টেজ আকারে ম্যাক্সিমাম ক্লাসগুলোই কিন্তু ফ্রি দেওয়া আছে। আপনারা যদি একটু খেয়াল করেন যে প্রথম কয়েকটা ক্লাস একদম ফুল দেওয়া আছে, যেমন দশম 2 ঘন্টা 18 মিনিট, 11 2 ঘন্টা 7 মিনিট, হ্যাঁ এগুলো প্রথম যেটা 7-8টা ক্লাস কিন্তু ফুল দেওয়া আছে, পরের গুলো আবার ফুল দেওয়া নেই। পরের গুলো এই দেখেন 37 মিনিট, 2 ঘন্টা 1 মিনিট, এটা হইলেও কিন্তু এটা ফুল ক্লাস না। তারপরে 49, 33, এরকম করে প্রত্যেকটা বিসিএস এর কিছুটা খণ্ডাংশ আছে, ঠিক আছে। এই যে 42 পর্যন্ত, এই যে শেষে 49-এর আগে 39, 48-এর আগে 39তম স্পেশালিটি ফুল দেওয়া হয়েছিল। 42 পর্যন্ত এগুলো খণ্ড আকারে দেওয়া আছে, পরে এগুলো দেওয়া হয়নি আর কি। তো যা বোঝার এখান থেকে আসলে বোঝা যাবে যে আপনি এই প্রোগ্রামে আসলে জয়েন করলে আপনার উপকার হবে কিনা নিজেরাই বুঝে যাবেন। অন্ততপক্ষে গতবার কিন্তু এই কোর্সে ভর্তি না হয়েও কিন্তু একজন স্টুডেন্ট প্রিলি উত্তীর্ণ হয়েছিলেন জাস্ট এই ফ্রি ক্লাসগুলো করে। কারণ আমি বললাম যে ফ্রি ক্লাস করে তো আপনি নিজে আসলে বুঝে যাবেন যে আপনাকে কোন আঙ্গিকে এই বিগত সালের প্রশ্নগুলো সলভ করতে হবে, ঠিক আছে। আর এর মধ্যে যতটুকু ফ্রি অংশ দেওয়া আছে এর মধ্যে ম্যাক্সিমামটা কাভার করা হয়েছে। মানে আমি যদি বলি যে অংশটুকুর মধ্যে প্রায় 70% অংশে বাংলা সাহিত্য অংশ আছে। তো দেখা যায় বাংলা সাহিত্য অনেকে খুব ভয় পান, তাহলে এখানে যদি ফ্রি ক্লাসগুলো করেন বাংলা সাহিত্যের যে ভয়টা সেটা দূর হয়ে যাবে। কারণ এখানে ম্যাক্সিমাম ফ্রি অংশের মধ্যে বাংলা সাহিত্য কোনো কোনো না কোনো ভাবে পড়ে গেছে, তো সেখান থেকে এটা আপনি পেয়ে যাবেন। আচ্ছা দেখেন তাহলে এইটা গেল সবকিছু একদম প্রস্তুতি বেস্ট, মানে আমার গাইডলাইন লাগবে বা ক্লাস করে আপনাকে প্রস্তুতি নিতে হবে, এই সবকিছুই ছিল এগুলা। এখন এগুলোর আপনার কোনো কিছুরই প্রয়োজন নাই, শেষ মুহূর্তে আপনার কিন্তু এক্সাম দিতে হবে। হ্যাঁ, আপনার মেইন কোর্সে পড়া হয়েছে, ঠিক আছে, আপনার মানে কোনো টপিকের কোনো কনফিউশন খুব একটা নাই, কিন্তু সমস্যাটা হলো এক্সাম। আপনার এক্সাম বিগত সময়টাতে এক্সাম দেন নাই। হ্যাঁ, বিগত সময়টাতে আমি কি বললাম যে বিগত সময়গুলো শুধু পড়েই গেছে, খুব বেশি এক্সাম দেন নাই। তো আপনার একটা প্রিলিতে উত্তীর্ণ হওয়ার শর্ত যেটা একটা হলো পড়া আর এক্সাম দেওয়া। পড়াটা হলো 50%, এক্সাম দেওয়াটা 50% প্রস্তুতির ক্ষেত্রে। তো এতক্ষণ যা বললাম ধরেন ওর মধ্যেও তো পরীক্ষাও আছে, কিন্তু কেউ যদি পরীক্ষা না দিয়ে শুধু পড়াশোনা করে যায় তার মানে সে 50% কাজ করলো, ঠিক আছে। কিন্তু এর পরের 50% কাজ এক্সাম দেওয়া। মানে আপনি তো আসলে মূল পরীক্ষা প্রিলিতে আসলে কি দিবেন, এক্সামই দিবেন। তো এক্সাম দেওয়ার জন্য যদি আপনি এক্সামের মতো করে প্রস্তুতি না নেন তাহলে শুধু পড়ে গেলে তো হবে না ভাই। অনেকেই আছে যে জাস্ট এক্সাম না দেওয়ার কারণে শুধু পরীক্ষা মানে পাশ করতে পারে না, এক্সাম না দেওয়ার কারণে। কারণ পড়া থাকে, অনেকেই অনেক কিছুই পড়েছেন কিন্তু এক্সাম দিয়ে তো আসলে নিজের ভুল করবেন না সঠিক করবেন বা কতটুকু তথ্যগুলো মনে আছে এক্সামের প্রশ্ন মানে পরীক্ষার হলে তো আপনি যখন যখন একটা এক্সাম দিবেন তখন তো আসলে প্রশ্নটা অ্যানালাইজ করে করে তো আপনি অ্যান্সারটা দেন। তো এই জিনিসটা তো আসলে বাড়বে পরীক্ষার হলেও, সেটা কাজে দিবে। তো অলরেডি এক্সাম প্ল্যান আমরা জানি যে আপনারা জানেন যে এক্সাম প্ল্যানের জন্য আমরা এক্সাম প্যাক চালু করেছিলাম। প্যাকের মধ্যে দুইটা জিনিস আছে, এক্সাম প্ল্যান 1, এক্সাম প্ল্যান 2 আছে, আবার আলাদা করে দুইটা এক্সাম প্ল্যানেও কিন্তু আলাদা আলাদা করে ভর্তি হওয়ার সুযোগ আছে। তাহলে এটা যেটা এক্সাম প্ল্যান 1, এটা একটা ফুল এক্সাম, হ্যাঁ এটা একদম লাইভ এক্সাম। তো এটার ক্ষেত্রে টপিক ভিত্তিক পরীক্ষা, এটা 22টা যেটা এটা কিন্তু শুরু হয়েছে এবং চলমান আছে এবং এটা প্রায় শেষের দিকে, ঠিক আছে। তারপরেও আপনারা এখন ভর্তি হয়ে গেলে এই টপিক ভিত্তিক পরীক্ষাগুলো আবার নিজে নিজের মতো করে দিয়ে ফেলতে পারবেন। এরপরে যেটা শুরু হচ্ছে যে সাবজেক্ট ফাইনাল 12টা, এখানে 1100 প্রশ্ন আছে 27 আগস্ট থেকে। এই কোর্স প্ল্যানের মধ্যে আমি আলাদা করে হাইলাইট করে বলে দিয়েছি এখানে জাস্ট। আর 200 নম্বরের মডেল টেস্ট হবে 10টা, 8 সেপ্টেম্বর থেকে 17 সেপ্টেম্বর, এই 10 দিন আছে, এই 10 দিন টানা 10টা মডেল টেস্ট হবে। শেষ সময়টাতে মডেল টেস্ট বারবার রিভিশন করতে হবে এবং শেষ 10 দিনের মধ্যে আমিও এই কাজটাই করতাম, মডেল টেস্ট প্রচুর দিতাম এবং মডেল টেস্টের 200টা প্রশ্নই বারবার আমি সলভ করতাম শুরুর দিকে যখন বেসিক প্রস্তুতি নিয়েছি। তখন কিন্তু দেখা যেত যে পরীক্ষার আগের সময়টাতে যে 10টা মডেল টেস্ট দিতাম ওই সময়টাতে খুব বেশি কিছু পড়ার সময় পেতাম না। আমি এমন ভাবে সলভ করতাম যে 200টা মডেল টেস্টের শুধু গণিত আর মানসিক দক্ষতা বাদ দিত 180টা, মানে 170টা প্রশ্ন হয়। বা কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে ওটা আমি 170টা বলবো না, 185টা প্রশ্ন ধরবো, ঠিক আছে। কারণ ম্যাথের ক্ষেত্রে দেখা যায় যে 15টা ম্যাথ থাকবে যে এগুলো আমার হয়তো দেখতে হবে না একদমই, বা ম্যাথের ক্ষেত্রে তো আসলে টপিক বেস কিছু করার নাই।
বাদ বাকি যদি আমরা ধরি যে মানসিক দক্ষতার ক্ষেত্রে আমি যদি 180টাও ধরি, এই 180টা প্রশ্ন আমি একদম যে জায়গা থেকে প্রস্তুতি নিয়েছি, ধরেন 200টা মডেল টেস্ট আমি যখন সলভ করছি, তো এখানে ধরেন ওই গণিত আর মানসিক দক্ষতার কিছু জিনিস বাদ দিলাম, ওগুলো তো আসলে পারলেই হয়ে গেল। তো বাদ বাকি 180টা প্রশ্ন আমি কি করতাম, প্রত্যেকটা প্রশ্ন আমি আমার বইয়ে খুঁজতাম, আমি যেখান থেকে পড়েছি। ঠিক আছে, আমি তো মানে আপনাদের যেভাবে আমি নোট করে দিয়েছি মেইন কোর্সে, একদম হাতে লিখে নোট করে দিয়েছি, 4S কোর্সে পিডিএফ রেডি করে দিয়েছি, হ্যাঁ, ক্লাস গাইডলাইনের পরে। তো আমার কাছে তো আমি আমার নিজের জন্য তো আসলে এটা করতে পারি নাই বা করি নাই। ঠিক আছে, যখন প্রস্তুতি নিয়েছি আমি ওই যে বই বা গাইডগুলো থেকে, বিভিন্ন বই বা গাইডগুলো থেকে কিন্তু আমি পড়েছিলাম। তো সেটার ক্ষেত্রে আমি খুব বেশি বই রাখি নাই, মানে প্রথমবার পড়েছি, শেষ দিকে খালি ডাইজেস্ট রেখেছিলাম। তো দেখা গেল যে তারপরে এই 200 নম্বরের যে মডেল টেস্টের যে প্রশ্নগুলো আমি প্রত্যেকদিন সলভ করতাম, 180টা প্রশ্ন আমি ওই আহ, একটা প্রশ্ন হয়তো বা দেখলাম যে হ্যাঁ না, আমি এটা পারি, তারপরেও দেখা যেত যে আমি ওই প্রশ্নের আনুষঙ্গিক যদি বলা থাকে চর্যাপদ সম্পর্কে একটা প্রশ্ন আসছে, সেগুলো আমি পারছি, তারপরেও আমি ওই যে চর্যাপদটা একটু রিভিশন করবো, যে এই জন্য আমি ওখান থেকে আমি মেইন যে জায়গা থেকে আমি পড়েছিলাম চর্যাপদের ওই জায়গাটুকু, মানে ওই টপিকটুকু আমি আবার পড়ে আসতাম। তো এইভাবে আমার সময় বেশি লাগতো, কিন্তু একই সাথে কি হয়ে যেত যে এই 2000টা প্রশ্ন, 2000টা প্রশ্নের মধ্যে যদি 1800টা প্রশ্ন হয়, এই 1800টা প্রশ্ন মানে 1800টা টপিক হয়ে যায় আমার জন্য তখন। তার মধ্যে কিছু রিপিটেশন থাকে, ধরুন 300 রিপিটেশন, তার মানে তখন 1500টা টপিক হয়ে যায়। তার মানে এক্সামের আগে মডেল টেস্টের 10টার সময়টাতে এই 10 দিনে 1500টা টপিক আমার রিভিশন করা হয়ে যায়, মডেল টেস্টও দেওয়া হয়ে যায়। তো এইটা করতাম সারাদিন, দেখা যেত আমার 200টা প্রশ্ন মানে 180টা প্রশ্ন এই টপিক আকারে দেখতেই কিন্তু সারাদিন লেগে যেত আমার, 7-8 ঘন্টা বা 10 ঘন্টাও সময় লেগে যেত। হ্যাঁ, আবার পরের দিনের মডেল টেস্ট তখন দিতাম। তো এইভাবে শেষের কয়েকদিন আমার দেখা যেত যে এইভাবেই আমি এক্সিকিউট করেছিলাম। এটা যে সবার ক্ষেত্রে এটা কাজে লাগবে এমন না, তা আমার মনে হয় যে এটা ম্যাক্সিমামেরই কাজে লাগবে, যাদের আগে পড়া মোটামুটি শেষ আছে তারা এইভাবে কিন্তু করতে পারেন। কিন্তু শেষ মুহূর্তে আসলে আপনি এটা এইভাবে করেন বা কম সময় ধরে সলভ করেন, সেটাও সমস্যা নাই পরীক্ষা দেওয়ার পরে, কিন্তু পরীক্ষা দিতে হবে, এটা হচ্ছে মেইন কথা। এটা গেল। দেন এক্সাম প্ল্যান টু যেটা আছে, এক্সাম প্ল্যান টুর মধ্যে এইটার মতো কি নাই, এটার মতো টপিক ভিত্তিক এক্সাম বা সাবজেক্ট ফাইনাল এই কথাটা মানে সরাসরি বলা নাই, কিন্তু এগুলোর সুযোগ আছে এর মধ্যে। হ্যাঁ, যেমন বলা হয়েছে যে এখানে শুধু এমসিকিউ স্টাডির জন্য বলেছি, অথবা কেউ চাইলে কি করতে পারে যে সেটা এক্সামও দিতে পারে, কিন্তু এক্সাম তো আসলে অনেকগুলো আছে, এখানে আছে 123টা। তো 123টা এক্সাম, সে যদি মনে হয় আমার আর কোনো কাজ নেই, তাহলে 123টা এক্সাম সে দিতে পারে, টপিক ধরে একটা ডিভিশন দিয়ে 123টা এক্সাম দিতে পারে। কিন্তু এখানে মূলত আমি যেহেতু এটা সময় উপযোগী না, হতে পারে যে এই সময়টাতে আসলে 123টা এক্সাম দেওয়ার মতো কিন্তু সময় নেই, সেক্ষেত্রে কি হতে পারে, সে কিন্তু শুধু পড়ে যেতে পারে, সেক্ষেত্রে সে শুধু পড়ে যাবে। আচ্ছা, আমি আমি একটু দেখাই দিই, যেমন আহ, যেমন এই যে এখানে 8K এমসিকিউ এক্সাম আর স্টাডি, তো এখানে টেস্ট বাটনে গেলে এই যে সরাসরি এইগুলা কিন্তু সিরিয়ালে এইগুলো দেখতে পাবেন। একটু বড় করি, এখান থেকে যেটা শুরু হয়েছে আর কি। হুম, এমসিকিউ পড়ে গুরুত্বপূর্ণ সিলেবাসটা কভার করা যাবে, আর অনেক বেশি প্রশ্ন, 8000 এমসিকিউ থাকবে ডেফিনেটলি, সবই গুরুত্বপূর্ণ, কোনো প্রশ্ন রিপিট নাই। 8000 প্রশ্ন মানে এখানে ওই রিভিশন টেস্টে কিছু জিনিস রিপিট থাকবে, রিভিশন টেস্ট মানেই এটা, যে রিপিট দিয়ে আসলে করতে হয় কিছুটা। তো এর বাইরে কিন্তু সবগুলো ইউনিক প্রশ্ন। আর 46তম বিসিএস ফিল্ডতে এই এক্সাম ব্যাচ থেকে মানে 8000 এমসিকিউ থেকে সরাসরি প্রশ্ন 79টা প্রশ্ন কিন্তু কমনই ছিল। 79টা প্রশ্ন শুধু এক্সাম দিয়ে কিন্তু এই প্রশ্নটা কমন পাওয়া গেছে মানে এখান থেকে। আচ্ছা, আর কেউ যদি আবার টপিক ধরে 8000 এমসিকিউ এর যদি আবার টপিক ধরে কেউ একটু পড়ে, তার জন্য কিন্তু আরো বেশি কমন পড়বে। আচ্ছা, দেখেন এটার ক্ষেত্রে যে বলছিলাম যে এক্সাম প্ল্যান ওয়ান, এক্সাম প্ল্যান টু, এক্সাম প্ল্যান ওয়ান এর ক্ষেত্রে এই যে কিন্তু পুরো রুটিনটা দেওয়া আছে। হুম, তো এটার ক্ষেত্রে দেখেন যে এক্সাম প্ল্যান ওয়ান এর ক্ষেত্রে সাবজেক্ট ফাইনাল 12টা আছে, মডেল টেস্ট 10টা আছে। হ্যাঁ, সেম ভাবে আমরা কিন্তু এক্সাম প্ল্যান টু তেও যেহেতু
শুধু পড়ে গেলে হবে না। এক্সাম প্ল্যান 2 তে যেমন 5 থেকে 7 আগস্ট থেকে শুরু হয়েছিল। তো বাংলা ব্যাকরণের এখানে প্রশ্ন রয়েছে হলো 830 টা এমসিকিউ। তবে সাহিত্যের আছে 845 টা, ইংলিশ লিটারেচার আছে 455 টা, গ্রামারের আছে 1055 টা। এটা কমানো যায় চাইলে, এখানে কমাইতেও পারবেন, সুযোগ আছে। বাংলাদেশ বিষয়াবলী 810 টা আছে, কম্পিউটার তথ্যপ্রযুক্তি 340 টা, আন্তর্জাতিক 630 টা, গাণিতিক যুক্তি 410 টা, সাধারণ বিজ্ঞান যেহেতু টপিক বেশি এখানে নাম্বারের তুলনায় এমসিকিউ বেশি হয়ে গেছে। মানসিক দক্ষতার 100টাই আছে, ভূগোলের 240 টা, নৈতিকতার 100 টা, আর রিভিশন টেস্ট আছে 13 টা, আর 1300 টা প্রশ্ন আছে। তো এখানে কিছু খেয়াল করবেন যে এখানে কিন্তু এক্সাম নাম্বার দেওয়া আছে, অর্থাৎ এগুলো এই যে নিচের দিকে বলা আছে যে এক্সাম নাম্বার গুলা, এই যে 1 2 3 4, যেমন 1 নম্বর এক্সাম হচ্ছে বাংলা ভাষার জন্য, টপিকটা বলা আছে, এর 50টা প্রশ্ন দেওয়া আছে। তো এটা আপনার এখানে আপনি দেখতে পারেন যে এই নাম্বারের সাথে কোন সিলেবাস থেকে আসলে প্রশ্ন আছে, নিচ থেকে সিলেবাস দেওয়া আছে। আর বাংলা ব্যাকরণের সমস্ত প্রশ্ন কিন্তু এইগুলোতে দেওয়া আছে, 1 10 15 24, মানে এই পরীক্ষাগুলোতে দেওয়া আছে। এখন দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই 12টা প্রশ্ন যেটা সরাসরি ওপেন করে আপনি সাবমিট করে দিয়ে প্রশ্ন পড়ে ফেলতে পারেন সরাসরি। হ্যাঁ, পড়ে ফেলতে পারেন। এখানে কিন্তু মানে আমি বলবো যে পুরো সিলেবাসটা কাভার করে গুরুত্বপূর্ণ সমস্ত প্রশ্ন এখানে নিয়ে আসা হয়েছে। গুরুত্বপূর্ণ সমস্ত প্রশ্ন এখানে কিন্তু নিয়ে আসা হয়েছে। এটা খেয়াল রাখবেন। আর এর সাথে যদি কেউ বিগত প্রশ্নগুলো পড়ে, দেখা যাবে যে এখান থেকে সে 100 প্রশ্ন কমন পেয়ে গেছে। মানে দুইটার কম্বিনেশনে। এটার ক্ষেত্রেও এটা খালি জাস্ট এটা কিন্তু পড়ে যাওয়া, এটা কিন্তু আপনাকে আমি ধরে ধরে পড়াবো না, এটা আপনি নিজে নিজে পড়ে ওঠা হইতে পারে। এখন এটা কিন্তু আবার সাজানো আছে যে আপনার যে এরকম ভাবে আমি প্রশ্ন খুঁজবো কখন, এই যেমন বাংলাটার সাজানো আছে, যেমন এই যে 1 নম্বরটা সাজানো আছে 1 এর পরে 10, তারপরে 15, সমাস, তারপরে কারক বিভক্তি, পদ পরিবর্তন, প্রকৃতি প্রত্যয়, প্রয়োগ অপ্রয়োগ, সমর্থক বিপরীত, এক কথায় প্রকাশ, বাগধারা। হ্যাঁ, এগুলো কিন্তু এই যে বাংলা ব্যাকরণের অংশ শেষ, এটা শেষ হয়ে যাবে, বাংলা সাহিত্য কিন্তু শুরু হয়েছে। এই যে যেভাবে এখানে বলা আছে রুটিনে, রুটিনে সেভাবে কিন্তু সাজিয়ে দেওয়া আছে, প্রত্যেকটা সাবজেক্ট অনুসারে সাজিয়ে দেওয়া আছে। তো আপনি যে সাবজেক্ট ঢুকবেন সিরিয়ালি সেই সাবজেক্টের প্রশ্নগুলো পেয়ে যাবেন, সেটাতে ঢুকে কিন্তু পড়াশোনা করে ফেলতে পারবেন। যারা কিনা এইগুলোতে আসলে বেশি শেষ মুহূর্তে এমসিকিউ আসলে বেশি প্র্যাকটিস করতে চান, আমি বলবো বাজারে একটা মডেল টেস্ট বই কেনার চেয়ে এখানে আপনি এটা করলে সবচেয়ে ভালো উপকার পাবেন। আচ্ছা, এটার পরে যেটা হবে যে এখানেও কিন্তু মানে আগে দেখা যাইতো যে কি হইতো যে ওইটাতেই কিন্তু যখন রিয়েল টাইম এক্সাম হইতো তখন কিন্তু ওইটার ফি 800 টাকার মতো ছিল, এখন ফি কিন্তু মাত্র 600 টাকা, তাও এক্সেস। এখানে কিন্তু আবার 10টা মডেল টেস্ট কিন্তু যোগ করে দেওয়া হয়েছে, কারণ জাস্ট ফর আপনাদের উপকারের জন্য এখানে। কারণ ওইটা পড়লেন 5 সেপ্টেম্বর পর্যন্ত, পড়ার পরে তো আপনার হাতে মডেল টেস্ট দেওয়ার মতো কিছু সময় রাখতে হবে, এবং সময় রাখা হয়েছে এবং ব্যবস্থাও করা হয়েছে, এবং এই 10টা মডেল টেস্ট আপনি দিতে পারবেন। এই 10টা মডেল টেস্ট দিতে গেলে আপনি বুঝে যাবেন যে আসলে আগের 8000 এমসিকিউ যে পড়েছেন তার উপকারিতা কতটুকু। ওখান থেকে অনেক প্রশ্ন, নতুন প্রশ্ন কিন্তু কমন পাবেন। ইভেন নতুন প্রশ্ন পরীক্ষার হলেও আসলে কিন্তু সেগুলো থেকে আসলে কমন পেয়ে যাবেন। তো এগুলো শেষের দিকে হচ্ছে এক্সাম দেওয়া হোক বা এমসিকিউ সলভ করা হোক, দুইটা একই বিষয়, কিন্তু এমসিকিউ সলভের মধ্যে কিন্তু থাকতে হবে। সেটা এটা হলো নিজের মতো করে। হ্যাঁ, এই অংশটুকু যেহেতু এক্সাম অংশ বা এমসিকিউ স্টাডি অংশ যেটা আছে, এটা কিন্তু নিজের নিজের অংশ, যে এখানে মানে আমি আপনাকে কোনো কিছু সলভ করাচ্ছি না। মানে আপনার যখন প্রয়োজন হবে না তখন আপনি এটা করতে পারেন, যে আমার কোনো সরাসরি সলভের মানে আমার কোনো অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন নেই তখন, তখন এটা আপনারা করতে পারেন। আর যেগুলোর ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্সের দরকার থাকবে সেগুলোর ক্ষেত্রে কিন্তু উপরের কোর্সগুলো যে কথা আমি যেগুলো বলেছিলাম, যে আরএসআই পদ্ধতিতে বিসিএস প্রিলি এমসিকিউ সলভ প্রোগ্রাম, এটা মাস্ট কোর্স। আমি বলবো আপনি যেখান থেকে মূল প্রস্তুতি নেন না কেন, নিজেই যতই নেন না কেন, তারপরে যদি আপনি প্রিলি উত্তীর্ণ কোনো কারণে না হন, তো ডেফিনেটলি এখানে আপনাকে আসতে হবে, মানে এই কোর্সটা করতে হবে। মেইন কোর্সের ক্ষেত্রে রিকমেন্ডেশন না থাকলেও আরএসআই এর জন্য থাকবে, কারণ বাংলাদেশে এই কোর্স নাই আর। তারপরে এমসিকিউ, এটা আপনার প্রিপারেশন বেঞ্চের উপর নির্ভর করবে, যে 4000 4500 এমসিকিউ সলভ করবেন, এবং এক্সাম আছে শেষে মডেল টেস্টের প্রশ্নগুলো এখানে সলভ করে দেওয়া হবে। আপনি যদি এমসিকিউ বেসড পড়াশোনাগুলো আসলে করতে চান, যে সলভ করে 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 করে, তাহলে ডেফিনেটলি আগে ক্লাসটা দেখেন। আমি ক্লাসের লিঙ্কটা আমি এখান থেকে দেখিয়ে দিয়েছি আপনাদের। ক্লাস দেখে যদি মজা আপনার যদি প্রয়োজন হয়, কারণ এটা কিন্তু সব কোর্স কিন্তু সবার জন্য না, আবার বলে দিচ্ছি, আপনার পরিস্থিতি বুঝে কিন্তু কোর্সটা নিতে হবে, সেইভাবে সামনের এই 25 দিন পড়াশোনা করতে হবে। এবং প্রত্যেকটার জন্যই কিন্তু যে সময় আছে 25 দিন আমি ধরেছি, সেই সময়ের মধ্যে কিন্তু শেষ করা সম্ভব। এবং এই যে 4S কোর্সের যে কথাটা বলেছি, 4S কোর্সের ক্ষেত্রেও কিন্তু এখানে একটা রুটিন দেওয়া আছে। সর্বশেষ যে 20 আগস্ট থেকে শুরু হলো, হয়তো 2 দিন পিছিয়ে গেছেন, তারাও এটা কভার করতে পারবেন।
এখানেও কিন্তু এই যে ক্লাসগুলো আছে, তারপর রিভিশন টেস্ট 3টা, আবার মডেল টেস্টও কিন্তু আছে। তো পড়াশোনার পাশাপাশি কিন্তু এখানে এক্সামেরও সুযোগ আছে। তো এটাই বলছিলাম, এই বিষয়গুলো আপনাদের জানানোর ছিল। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কিছু প্রশ্ন আমি গতদিনে পেয়েছিলাম, তো সেগুলোর উত্তর করার চেষ্টা করব। আর সাথে আপনাদের স্পেসিফিক যে প্রবলেমগুলো আছে প্রত্যেকের, যে আমার পরিস্থিতি, আমার পড়াশোনার লেভেলটা এরকম, সেটা আমাকে কমেন্টে জানান, আমি সেটার অ্যান্সার দিব। আপনাদের প্রশ্নগুলো কমেন্টে জানান, এই প্রশ্নের মানে এই ইয়ের নিচেই, ভিডিওর নিচেই আপনি জানাইতে পারেন। আচ্ছা, কিছুজন জিজ্ঞেস করেছেন, মানে দুইজন জিজ্ঞেস করেছেন যে ইংলিশ গ্রামার, ইংরেজি গ্রামার নিয়ে ভুগছেন, ইংলিশ গ্রামার আর কম্পিউটার সমস্যা, এটা নিয়ে বলেছেন যে ইংরেজি গ্রামার এবং কম্পিউটার নিয়ে এখন আসলে কি করবেন, এই কথাটা বলেছেন। ইংরেজি গ্রামার এবং কম্পিউটার দুইজনের প্রশ্ন এরকম ছিল, আরো কিছু প্রশ্ন আছে সেটা আমি বলবো। ইংলিশ গ্রামার এবং কম্পিউটার, আচ্ছা আমি এখানে বলি। ইংলিশ গ্রামারের ক্ষেত্রে কি করবেন এখন, যারা হুম দেখেন, ইংলিশ গ্রামার ক্ষেত্রে শর্ট যে পড়াশোনাটা, যদি আপনি 4S কোর্সের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি ওখানে আছে, ওইটুকু দেখবেন, ওইটুকু দেখলেই এনাফ। আর আমি ধরে নিব যে কোনো কোর্সের স্টুডেন্ট না, আপনি একটা মানে বেসিক মানে প্রস্তুতি শেষ মুহূর্তে নিতে যাচ্ছেন, যে আসলে এই মুহূর্তে আসলে কোনটা ছাড়া উচিত আর কোনটা ধরা উচিত ইংলিশ গ্রামারের ক্ষেত্রে। ইংলিশ গ্রামার তো আসলে দুইটা পার্ট, একটা হলো গ্রামার পার্ট আর একটা হলো ভোকাবুলারি পার্ট। ঠিক আছে, গ্রামার আর ভোকাবুলারি, এই দুইটা পার্ট কিন্তু থাকে। আচ্ছা, ভোকাবুলারি পার্টে সমস্যা হবে, ঠিক আছে। আবার যদি প্রিভিয়াস সালের প্রশ্ন পড়েও দেখা যাচ্ছে যে অনেক সময় কিছু প্রশ্ন কমন আসে আর কিছু আসে না, ভোকাবুলারি অনেকে মনেও রাখতে পারে না। গ্রামারের ক্ষেত্রে সমস্যা হয় যে অনেকে মনে রাখতে পারে না, কিন্তু গ্রামার ক্ষেত্রে একটা সুবিধা আছে যে গ্রামারের যে রুলস গুলো বা এখানে যে প্রশ্নগুলো আছে এগুলো সরাসরি রিপিট হয়, এবং রিপিট হওয়ার চান্সটা বেশি থাকে, যেগুলো এবং যেগুলো রিপিট হয় না সেগুলো মূলত কঠিন প্রশ্ন হিসেবে আমরা ধরে নিব তখন। হুম বিগত প্রশ্নগুলোর দিকে যদি আমরা তাকাই, যে গ্রামারের অংশটুকুতে যে জায়গাগুলো থেকে প্রিভিয়াস সালের প্রশ্নগুলো থেকে রিপিট হয়েছে, তো ডেফিনেটলি সেই প্রশ্নগুলো কিন্তু সহজ লেগেছে, এবং এর বাইরে যেগুলো এসেছে সেগুলো কিন্তু কঠিন ছিল এবং কনফিউজিং লেগেছিল। কারণ এর বাইরে যারা একদম ইংলিশটা ভালো পারে, আমি তাদের কথা বলছি না, একদম ইংলিশটা যারা ভালো পারে, কিন্তু আমরা এভারেজ যদি চিন্তা করি, বিগত প্রশ্নের বাইরে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো সবার কাছেই কঠিন লেগেছে। তাহলে গ্রামারের জন্য যেটা করবেন, আপনি যদি খুব বেশি আগেও না যেতে পারেন, আমি বলছি যে সমস্যা যেহেতু, তার মানে আপনাকে তো আসলে সব পড়ার অ্যাডভাইস দিতে পারবো না। এটার ক্ষেত্রেও 35তম থেকে শুরু করে 46তম বিসিএস এর যে গ্রামার গুলো আসছে, আপনি জাস্ট ওই গ্রামার গুলো দেখেন এবং সেটার যে ব্যাখ্যা সহ দেখবেন, বুঝে বুঝে দেখবেন। কারণ ওই সময়টাতে সরাসরি উদাহরণ কমন না আসলে ওখান থেকে হ্যাড বেটারের একটা উদাহরণ দিয়ে প্রশ্ন আসলো, অথচ হ্যাড বেটার নিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসছে, আবার নতুন কোনো জিনিস আসতে পারে, লেটের একটা উদাহরণ দিয়ে প্রশ্ন হইতে পারে, লেট, ঠিক আছে, এরকম থাকতে পারে। তাহলে এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। তো এর মধ্যে ম্যাক্সিমাম ইম্পর্টেন্স যে রুলস আছে, যে পার্টস অফ স্পিচের যে রুলস গুলো আছে, এর মধ্যে অবশ্যই ডেফিনেটলি গুলো দেখতে হবে, নাউন থেকে শুরু করে কনজাংশন পর্যন্ত। নাউনের অংশের মধ্যে জেন্ডার আবার নাম্বার ঢোকানো আছে, তাহলে এই জায়গাগুলো থেকে প্রশ্ন হয়, ডেফিনেটলি এগুলো দেখতে হবে, হুম ফোকাস করতে হবে। তারপর এটা হয়ে যাওয়ার পরে আপনাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যেটা আছে এটা দেখতে হবে, হ্যাঁ এগুলো ভালো করে পড়তে হবে। দেন কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল থেকে তো প্রশ্ন হয়, প্রচুর প্রশ্ন হয়েছে কন্ডিশনাল, হ্যাঁ এটা দেখতে হবে প্রচুর। হ্যাঁ, তারপরে রাইট ফর্মস অফ ভার্ব, এগুলো গ্রামারের একদম সরাসরি নিয়মের মধ্যে যদি ধরেন সেগুলা, হ্যাঁ যে এই চারটা জিনিস দেখতে হবে, মানে যখন আপনি বিগত সালের প্রশ্নগুলো দেখতে যাবেন তাহলে এই রিলেটেড কি কি আছে, আবার এখান থেকে যদি হয় তাহলে আপনার কারেকশনালটা হয়ে যাবে। আবার দেখেছি বিগত প্রশ্ন সলভ করতে গেলে আপনি কিছু জায়গায় ভয়েস ন্যারেশন পাবেন যেগুলো সহজ প্রশ্ন হিসেবে আসে, তাহলে ভয়েস ন্যারেশনটাও কিন্তু এখান থেকে কাভার হবে, ঠিক আছে।
আর ভোকাবুলারি পার্টের মধ্যে কিন্তু আচ্ছা এগুলোর মধ্যে আবার ইয়ে পড়বে, সরি একটা জিনিস আমি ভুলে গেছি, সেটা হলো আইডেন্টিফাইং ক্লজ বা ফ্রেজ, হ্যাঁ, ফ্রেজ অ্যান্ড ক্লজ, এবং এগুলো থেকে কিন্তু প্রশ্ন রিপিট হবে এবং এগুলো প্রশ্ন কিন্তু কমন পাবেন। তাহলে এখানে এই কয়েকটা বিষয় 1 2 3 4 5 6 7 8 এই চারটা বিষয় যেগুলো থাকলে একদম রুলস এর সাপেক্ষে যেগুলো থাকে, এর বাইরে যেগুলো ভোকাবুলারি পার্টের মধ্যে আমি ইডিয়মস ফ্রেজও রাখতে পারি। এগুলো এগুলো যেহেতু মুখস্থ করতে হচ্ছে। তারপরে প্রিপজিশন কিছু বোঝারও আছে, আবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আছে, কিছু মুখস্থ করার বিষয় আছে, তাহলে প্রিপজিশনে রাখতে পারি। তো ভোকাবুলারির পার্টের মধ্যে সিনোনিম অ্যান্টোনিম এগুলো তো সবই পড়ছে। তারপরে স্পেলিং, স্পেলিং যেটা, এই বিষয়গুলো আরো আদার কিছু প্রশ্ন আছে, ওয়ার্ড মিনিং সরাসরি থাকতে পারে, সেই সিনোনিম অ্যান্টোনিম দিয়ে কভার হয়ে যায়। তারপরে গ্রুপ ভার্বের কিছু বিষয় আছে, তো গ্রুপ ভার্বের কিছু অংশ থাকে যে গ্রামার অংশের মধ্যে আমরা ফেলতে পারি, আবার কিছু আছে যে এটা আমরা ধরতে পারি যে ভোকাবুলারি পার্টি, মানে এখানে মুখস্থ ভিত্তিক বিষয়ই আছে বেশি। হ্যাঁ, গ্রুপ ভার্ব, যে আপনাকে এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে আসলে কি করবেন? এটার ক্ষেত্রে আমরা জানি ইডিয়মস থেকে প্রশ্ন হয় এবং সেখান থেকে কমনও আসে, আনকমনও আসে। গ্রুপ ভার্ব থেকে একই জিনিস, গ্রুপ ভার্ব থেকে বেশি হয়তো কমন আসে, স্পেলিং থেকে হয়তো বা বেশি বা কমন আসে না, আনকমন এই জায়গাগুলো থেকে কিন্তু আনকমন প্রশ্নটাই বেশি আসে, এবং আনকমন আসলে সেগুলো সাধারণত স্টুডেন্টরা পারে না, মানে এভারেজ স্টুডেন্ট যারা আছে তারা পারে না। গ্রামার পার্টে যদি খেয়াল করেন, গ্রামার পার্টের যে প্রশ্ন বা ভোকাবুলারি পার্টের যে প্রশ্ন, এখানে ইডিয়মস থেকে একটা, প্রিপোজিশন থেকে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ছয়টা থেকে আটটা প্রশ্ন এই অংশটুকুতে থাকবে। ঠিক আছে, 20টার মধ্যে। আর তাহলে 14টা থেকে, মানে 12 থেকে 14টা, 12 থেকে 14টা এই গ্রামার অংশ কিন্তু থাকে, 12 থেকে 14টা। এখন 12 থেকে 14টার মধ্যে এখানে যদি প্রিভিয়াস যদি আপনি পড়েন, তাহলে এখান থেকে হয়তো 8টা প্রশ্ন আপনি মিনিমাম কমন পাবেন, প্রিভিয়াস যেটা 35 থেকে 46 আছে, তাহলে 8টা প্রশ্ন কিন্তু এখান থেকে মানে কমন পাওয়া সম্ভব আমি মনে করি। আপনার যেহেতু ইংলিশ গ্রামারের সমস্যা, যারা গ্রামারের সমস্যা সম্পর্কে জানিয়েছেন, তো তাদের জন্য তো আমি এই 15-এর মধ্যে আমি, সরি আমি মনে হয় বেশি বলে ফেলছি, গ্রামারে তো আসলে কত না, 20টা, ঠিক আছে 20টা, ঠিক আছে 20টা, তাহলে এই 20টার মধ্যে তো আর আমি 15 পাওয়ার অ্যাডভাইস দিব না আপনাকে। ঠিক আছে, 20টার মধ্যে 15, যারা একদম ভালো প্রিপারেশন নেন তাদের জন্য হয়তো বা এটা সম্ভব। তাহলে এখানে হয়তোবা 8টা প্রশ্ন অ্যান্সার করার মতো সম্ভব, কিন্তু তার মধ্যে কিছু জিনিস ভুল করবেন, 1 2টা হয়তো অ্যান্সার করতে পারবেন না। ঠিক আছে, এটা হইতে পারে 8টা। আর এখান থেকে যদি আপনি আবার 35 থেকে 46 দেখেন, সেখান থেকে আমি বলবো যে প্রশ্ন যদি সহজ হয় তাহলে 2 3টে প্রশ্ন কমন পাইতে পারে, আর কঠিন হইলে একটাতেও হাত নাও দিতে পারে। মানে সেক্ষেত্রে আপনাকে এই 8 মার্ক নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, যেহেতু আপনার পরিস্থিতি খারাপ। আবার এখান থেকে এমন হইতে পারে এই জিনিসগুলো পড়েও আপনার 10 12 কমন আসতে পারে, কারণ প্রশ্নের প্যাটার্ন আমি বুঝতেছি না আসলে কিভাবে হইতে পারে প্রশ্ন, কারণ এক এক বিসিএস এর প্রশ্ন তো আসলে একভাবে হবে। কিন্তু প্রস্তুতি যেটা বলা হইলো যে একদম যে এই সময়টাতে গ্রামারের সমস্যা, আপনি কম কি পড়বেন, কম পড়ার ক্ষেত্রে এইটাই যে এর চাইতে তো আসলে কম দেওয়া যায় না, এর চাইতে কম দিলে আপনার হয়তো পড়াই বাদ দিতে হবে। তাহলে 35 থেকে 46 পর্যন্ত কয়টা নিয়ম আছে এই বিষয়গুলো: পার্টস অফ স্পিচ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কন্ডিশনাল, রাইট ফর্মস অফ ভার্ব, ভয়েস ন্যারেশন, প্রেজেন্ট ক্লজেস। আর একই বিষয় যে 35 থেকে 46 বিসিএস পর্যন্ত এই প্রশ্ন যেগুলো আসছে, ইডিয়মস থেকে কি আসছে, প্রিপোজিশন থেকে কি আসছে, সিনোনিম থেকে কি আসছে, অ্যান্টোনিম, স্পেলিং, গ্রুপ ভার্ব, এর আগে কিন্তু দশম থেকে শুরু করে 34তম বিসিএস পর্যন্ত কিন্তু আরো বহু প্রশ্ন এসেছে। হুম, সেগুলো কিন্তু আমি দেইনি। ঠিক আছে, শেষ মুহূর্তে ইংলিশ গ্রামারের সমস্যা যার, তার শুধু এই জিনিসগুলোই এখন দেখবেন। তারপরে অত স্ট্রেস নিয়ে না, গ্রামার পার্টটা একটু বোঝার চেষ্টা করবেন, ব্যাখ্যা সহ পড়বেন। আর এগুলো যে মুখস্থ ভিত্তিক ভোকাবুলারি পার্ট, এটা তো সরাসরি মুখস্থ করতে হবে। প্রয়োজনে আপনার যদি মনে হয় যে না 35 থেকে 46-এ কি আছে, এটা 10 12 পেজে একটা নোট করে ফেলবেন, মানে পড়ার সময় নোট করে ফেলবেন, পরে ওইটা রিভিশন করবেন, বারবার আর ওই প্রশ্ন খুঁজতে হবে না আপনাকে। তো এটা করতে পারেন, করলেই মোটামুটি আসলে এটা সমস্যাটার সমাধান হয়ে যাবে। আর আপনারা যারা প্রশ্ন করছেন, আপনারা প্রশ্ন করতে থাকেন, আমি সেই প্রশ্নগুলোর উত্তর দিব। যেটা এই প্রশ্নটা করেছে, গতদিন আরো একটা প্রশ্ন আমি পেয়েছিলাম, সেটার প্রশ্নের উত্তরটা একটু দিই। আহ, আচ্ছা, একজন বলেছেন যে পড়তে বসতেই তো ইচ্ছে করে না, মনোযোগ কিভাবে আনবো? আচ্ছা, এটার ক্ষেত্রে মনোযোগ হচ্ছে কিভাবে আনবেন, আপনার টার্গেটই আপনাকে মনোযোগ এনে দিবে। একদম প্রশ্ন যেটা করেছে, আপনার টার্গেট আপনাকে মনোযোগ এনে দিবে। আপনি আসলে কি চান, আপনার টার্গেটটা কি?
অটোমেটিক্যালি আপনার মনোযোগ এনে দিবে। আপনি 47, সামনে 47 প্রিলি, আজ থেকে 25-26 দিন পরে প্রিলি হবে। এখন আপনি এটা থেকে টিকতে চান কি চান না? যদি টিকতে চান, মানে মনোযোগ অটোমেটিক্যালি চলে আসবে। ঠিক আছে? এটাই আপনার মোটিভেশন। শেষ মুহূর্তে আসলে যদি মনে করেন পড়তে ইচ্ছে করে না, তাহলে বুঝতে হবে আপনার টার্গেট নেই, যে আপনি কোনো মতে 47টা পার করতে চাচ্ছেন, টিকার কোনো উদ্দেশ্য নাই। তাহলে এইটাই আপনি টার্গেট ফিক্সড করেন, সামনে 25 দিন যতটুকু সময় আছে, এখনকার পর্যায়ে থেকে ভালো পর্যায়ে যেতে পারবেন, ডেফিনেটলি সময় আছে। এটা কিন্তু পুরাতন স্টুডেন্টের জন্য আর বেশি সময় লাগে না, 7-8 দিন সময় হলে সে প্রিলি পাস করে যায়। অনেকের ক্ষেত্রে এটাও লাগে না, আমার ক্ষেত্রে যেটা হয়েছে আর কি। যাক, কিন্তু যাদের মোটামুটি পড়া আছে, আগামী 25 দিন যদি খুব ভালোভাবে একদম মানে ঘরের মধ্যে বসে পড়াশোনা করে, অন্য কোনো কাজে এনগেজ না থাকে, ফুল টাইম 12 থেকে 14 ঘন্টা পড়াশোনা যদি নিজেকে ডেডিকেটেড রাখে, সেটা মনোযোগ ধরে রেখে অবশ্যই ডেফিনেটলি সে মনোযোগ ধরে রাখার জন্য ডেফিনেটলি সে বিভিন্ন সময় বিভিন্ন সাবজেক্ট সুইচ করবে, একটা না একটা সাবজেক্ট পড়বে না, নিজের মতো করে দিনের মধ্যে 2-3টা সাবজেক্ট ভাগ করে নিয়ে নিয়ে পড়বে। তো এটা করেও কিন্তু বৈচিত্র্য আনা যায়, যে মনোযোগ আনার জন্য, যে একটা সাবজেক্ট পড়ার পরে কিছুক্ষণ এমসিকিউ প্র্যাকটিস করলেন, আবার অন্য একটা সাবজেক্ট ধরলেন, ধরার পরে কিছুক্ষণ এমসিকিউ প্র্যাকটিস করলেন বা এমসিকিউ পড়ে পড়ে গেলেন। হুম আমি কিন্তু এমসিকিউ পড়তে খুব খুব মজা পাইতাম। হ্যাঁ, মানে মেইন পড়ার চেয়েও, মানে মেইন পড়া পড়তাম যেটা আমার একদম ফিক্সড জায়গা ছিল, এরপরে এমসিকিউ আমি পড়তাম, এমসিকিউ পড়তে গিয়ে নতুন নতুন তথ্য শিখতাম, বা এমসিকিউ পড়ে কিন্তু খুব মজা পেতাম। তো যার কারণে কিন্তু আমি ওই যে 4000 এমসিকিউ বলেন আর হচ্ছে আরএসআই বলেন, এই যে প্রশ্নগুলো এমসিকিউ সলভ করা, এটা কিন্তু আমি মজা নিয়েই করতে পেরেছি। পরিশ্রম অনেক গেছে, কিন্তু এটার ক্ষেত্রে ইন্টারেস্ট না থাকলে কিন্তু এত একদম ট্রাভেলসম কাজগুলো করা সম্ভব হয় না। তো এটা করেন, এটা ভেরিয়েশন নিয়ে নিয়ে আপনি করতে পারেন, তাহলে আপনার আহ, কিছুটা হইলেও যে মনোযোগ ধরে রাখতে পারবেন। আচ্ছা, আর রুবায়েত আলম বলেছেন যে ভাইয়া, ফুল মডেল টেস্ট গাইড থেকে উত্তর করার ক্ষেত্রে বা প্রিলি পরীক্ষায় 120 পাওয়ার স্ট্র্যাটেজি নিয়ে জানাবেন। আচ্ছা, এটা এই মুহূর্তে আমি জানাবো না। এটা যেহেতু মোটামুটি আছে, আহ, এখন স্ট্র্যাটেজি নিয়ে বলা মানে এটা ভিন্ন আলোচনায় যাচ্ছে। পরীক্ষার হলে কিভাবে অ্যান্সার করবেন, 120 পাবেন কিভাবে, এটা নিয়ে আমি অন্যদিন আলোচনা করবো, সামনের সপ্তাহের মধ্যে। আজকে যেহেতু শনিবার, এই সপ্তাহের মধ্যে যে কোনো সময় আলোচনা করবো এটা নিয়ে। ঠিক আছে? এটা পড়াশোনার ব্যাপারে যে অ্যাডভাইস গুলো দরকার, এখন শুধু সাধারণত সেগুলো নিয়ে আমি আলোচনা করবো। আচ্ছা, কেউ কি কিছু বলবেন? জি। জি, বলেন। বলতেছি যে আমার এখন যা সময় আছে এর ভিতরে আমার পড়াশোনার কন্ডিশন বুঝে আমাকে একটা প্ল্যান দেন যাতে আমি সর্বোচ্চটা দিতে পারি। কন্ডিশনটা তো বলতে হবে, কন্ডিশনটা বলেন। হ্যাঁ, কন্ডিশন বলতেছি। এখন হচ্ছে আমি আরএসআই আজকে পর্যন্ত এখন পর্যন্ত 42 পর্যন্ত আমার পড়া শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর পরীক্ষা এখন একটা এটা দিয়ে দেব। আর লাস্ট ওই 42-এর পর থেকে 46 পর্যন্ত এটা আমি হচ্ছে কাল পর্যন্ত ইনশাল্লাহ শেষ করে পরীক্ষা দিয়ে দেবো। এখন হচ্ছে এরপরে আমি কি এবার নতুন করে আবার আরএসআই টা আরেকবার রিভিশন দিয়ে দেবো হচ্ছে। আর আমার যে চলতি যে মাসটা সেই মাসে হচ্ছে আমি 8 থেকে 9টা কোর্স হচ্ছে রিভিশন দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। তাতে করে আমার আরএসআই পড়তে আরো বেশি ইজি হলো এই লাস্ট গুলা। আর হচ্ছে এখন 8 থেকে আমি 9টা কি রিভিশন করেছেন? 8 থেকে 9টা সাবজেক্ট। সাবজেক্ট? জি। আচ্ছা, আচ্ছা, জি। আচ্ছা। আচ্ছা, আর হচ্ছে সেগুলো হচ্ছে আমার নোট করা ছিল। আমি তো মেইন কোর্সের স্টুডেন্ট, আবার ফরেস্টেও আছি জি। আলহামদুলিল্লাহ। এখন আমার হচ্ছে এগুলোতে অনেকটা উপকার হচ্ছে, মানে তেমন কোনো বৃত্তি লাগতেছে না। কিন্তু এখন আমার লাস্ট সামনে যে পরীক্ষাগুলো মডেল টেস্ট এগুলোর জন্য আমি আবার প্রিপারেশন নিচ্ছি। আর আরএসআইটাকে আমি আরেকবার এই মুহূর্তে আরেকবার 10 থেকে এই লাস্ট পর্যন্ত আবার শেষ করে দেবো কিনা। হ্যাঁ, যেহেতু আপনার আজকে বা কালকের মধ্যে শেষ হবে বলছেন, ডেফিনিটলি আরএসআইটা আরেকবার রিভিশন করতে হবে। হ্যাঁ, আরএসআই 2বার পড়লে বা রিভিশন না করলে আসলে হবে না। হ্যাঁ, রিভিশন করতে হবে, যেহেতু আপনার হাতে সময় আছে। রিভিশন মাস্ট লাগবে। এটা দ্রুত গতিতে রিভিশন, যেগুলো আপনার নোট করা আছে খালি ওইটা গো থ্রু করে গেলেই হবে। অনেক কিছু আছে যে নতুন প্রশ্ন অনেক পড়েছেন, যেগুলো আবার রিভিশন না করলে কিন্তু মাথায় থাকবে না, কারণ মেইন কোর্সেও পড়েন নাই বা ফরেস্ট কোর্সেও সেগুলো পড়েন নাই। ঠিক আছে? তো এটা রিভিশনে নিয়ে আসেন। প্লাস এই সামনে তো মডেল টেস্ট গুলো দিতে হবে।
এই এক্সামগুলো দিতে হবে ভালো করে। আর সাথে মেইন কোর্সের কিন্তু 8,000 এমসিকিউ কিন্তু আপনি পড়েছেন, খেয়াল করে দেখেন। হ্যাঁ, যেটা এই যে 8,000 জি। এমসিকিউ স্টাডি নামে যেটাই বলি না কেন, মেইন কোর্সে তো এই 8,000 এমসিকিউ নিয়ে পরীক্ষা দেওয়া হয়েছে। তো এগুলো আপনি পরীক্ষা সব শেষ করেছেন না? জি, আমি সব শেষ করেছি। আচ্ছা, ওই পরীক্ষার মধ্যে আপনি দেখবেন যেগুলো ভুল করেছেন ওগুলো আবার একটু রিভিশন করবেন পরীক্ষার সময়টাতে। হ্যাঁ, আবার প্রয়োজনে যদি আপনি সময় পান যে এখানে যেভাবে আমি সাজিয়ে দিয়েছি, এখানে যে এক্সাম প্ল্যান যেমন ট্রুতে, আপনার মনে হয় বাংলা সামনে, বাংলা সাবজেক্ট ফাইনাল পরীক্ষা, হ্যাঁ ধরেন সাবজেক্ট ফাইনাল পরীক্ষাতে বাংলা সাহিত্য আছে, সামনে যে প্ল্যান আসতেছে যে 27 আগস্ট থেকে তো সাবজেক্ট ফাইনাল, ধরেন বাংলা সাহিত্য অথবা প্রথম পরীক্ষা হইতে পারে, বা বাংলাদেশ বিষয়াবলী প্রথম পরীক্ষা হতে পারে, হোক যা হয় হোক। তা আপনি 8,000 এমসিকিউ যে পড়লেন, এই পড়ার ক্ষেত্রে তো এই এই যে এইগুলো আছে, পরীক্ষাগুলো আছে, এই পরীক্ষাগুলোর মধ্যে প্রশ্নগুলো আছে। আপনি চাইলে ওই ফোরেস কোর্সটা রিভিশন করতে পারেন, বা আপনার যে নোট আছে সেটা রিভিশন করার পরে আপনার হাতে যদি সময় থাকে, তাহলে এখান থেকে এই প্রশ্নগুলো এক নজর দেখে যেতে পারেন। এক নজর দেখতে আপনার বেশি সময় লাগবে না। ওটা দেখার সময় আপনার মনে হবে যে এই প্রশ্নগুলো আমি ভুল করছি, সেগুলো আলটিমেটলি চোখে পড়বে, ওখানে তো মার্ক করাই আছে যে এই প্রশ্নগুলো আপনার ভুল হয়েছে। তো ওইটা দেখতে পারেন। তাহলে এগুলো দেখে আপনি এই প্রত্যেক দিনের মডেল টেস্ট বা সাবজেক্ট ফাইনাল যেগুলো আছে এগুলোতে অংশগ্রহণ করবেন। আর এর পাশাপাশি ওই আরএসআইটা রিভিশনে রাখবেন। এটাই কাজ। আপনার সামনে টার্গেট থাকবে হচ্ছে মডেল টেস্টের জন্য, মডেল টেস্ট বলতেছি যে সাবজেক্ট ফাইনাল 27 তারিখ থেকে সাবজেক্ট ফাইনাল শুরু, আর তারপর মডেল টেস্ট আছে। তাহলে এইটাকে সাবজেক্ট ফাইনালটা প্রিপারেশন নেওয়ার জন্য আপনি কি করবেন, আপনার যে মেইন কোর্স থেকে যে নোটটা করছেন ওই নোটটা দেখলেন, দেখার পরে ডেফিনেটলি এই বিগত সালের যে আপনি, বিগত সাল বলছি না, বিগত প্রশ্ন যেগুলো আপনি পড়েছেন বা পরীক্ষা দিয়েছেন ওগুলো একবার দেখে আপনি হচ্ছে পরীক্ষায় বসবেন। আর মাঝে মাঝে এই যে বললাম আরএসআই যেটা আছে এটা রিভিশনে রাখবেন। আমার হচ্ছে ইংলিশ লিটারেচার ইয়া করছিলাম হচ্ছে, রিভিশন করছিলাম গত মাসে। তো এই হ্যাঁ মাসে হ্যাঁ। যখন আমি এই মাসে আর এইটা লিটারেচার হাত দেওয়ার সময় হয়নি, আমি অনেক ভালো পরে আমার শেষ হয়েছে, পরে আমার মনে হয়েছে আবার একটা দিন সময় নিয়ে আমি একবার চোখ বুলাই যাই, তাতে করে আমার ভালো মেমোরিজ আসবে। কিন্তু এখন সেটা আমার খুব ভালো দক্ষতা ছিল, তখন পরীক্ষা দিয়েছি আমি ভালো করেছি। এবার যখন হুম হুম। আমি নতুন করে পরীক্ষা বা আরএসআই পড়তে যাচ্ছি এখন এই নতুন গুলা, লাস্ট গুলা, তখন আমার মনে হচ্ছে যে আমি ওইগুলো কেন জানি জানছি কিন্তু আমি সঠিকটা করতে পারছি না, ভুলে গেছি। তো মনে না না, হচ্ছে যে এটা আমার হবে। রিকভারিটা আরেকবার হচ্ছে রিভিশন করতে হবে, তাহলে আমার ভালোটা আসবে হয়তো। ওই জায়গায় আমি দুর্বল হয়ে মানে মনে হয়েছে যে আমি ওখানে কোশ্চেন গুলো পাচ্ছি না, আমি জানি কিন্তু আমি পাচ্ছি না, এরকম মনে হচ্ছে। তো ওইটা আরেকবার রিভিশন করার প্ল্যান আছে এর ভিতরেই। আচ্ছা, বাংলা সাহিত্য ইংলিশ এখন লিটারেচারের ক্ষেত্রে যেটা হবে, যে এটা হ্যাঁ। কিন্তু এই সমস্যা হয় বাংলা সাহিত্য ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে, এটা মানে সমস্যা হয় যে দেখে মনে হবে যে আমি ভুলে যাচ্ছি। কিন্তু পরীক্ষার হলে যেগুলো আসবে বা পারার মতো ওগুলো সহজ জায়গা থেকে আসবে, ওগুলো অলরেডি আপনারা পারবেন, ওটা নিয়ে টেনশন করতে হবে না। এটা যেটা করতে পারেন, হ্যাঁ রিভিশনে আসবে, সামনে পরীক্ষা দিবেন, হয়তোবা যেটা ভুল করছেন সেটা আবার হয়তোবা সামনে পরীক্ষা দেওয়ার মাধ্যমে রিভিশনের মাধ্যমে এটা আর ভুল করবেন না, এটি। কিন্তু যেগুলো পরীক্ষার হলে আসবে বা পারার মতো সেগুলো এমনি পেরে যাবেন, ওটা নিয়ে টেনশন করতে হবে না। তাহলে এখন এই মাসে আমি এইগুলোই সাবজেক্ট ধরে শেষ করব আর এই আরএসআই প্ল্যানে রাখবো হ্যাঁ, এটা। আরএসএ প্ল্যানে রাখবেন, হ্যাঁ। সাবজেক্ট ধরে 27 তারিখ থেকে যে শুরু হচ্ছে পরীক্ষাগুলো সাবজেক্ট ফাইনাল, আপনি এটাকে টার্গেট করবেন। এই সাবজেক্ট ফাইনালে যে সময়টুকু দেওয়া আছে, হ্যাঁ, এই সময়ের মধ্যে কিন্তু আপনি এই রিভিশনটা করে ফেলবেন। আপনার এই যে এখানে যে এই তো প্ল্যান 27 আগস্ট আছে, প্রত্যেক দিনই কিন্তু এটা আছে, প্রত্যেক দিনের মধ্যে এটা শেষ করে ফেলতে হবে, যেহেতু সময়ই নাই এখানে। হ্যাঁ, এরপরে আবার মডেল টেস্ট দিতে হবে। আপনি যদি এর মধ্যে যদি শেষ না করতে পারেন প্রত্যেকটা সাবজেক্ট, তাহলে ডেফিনেটলি মডেল টেস্টের ক্ষেত্রে আবার সময় আছে কিন্তু, যে 8 তারিখ থেকে শুরু করে এবং পরে যে 10 দিন আছে, এই 10 দিনের মধ্যে কিন্তু আবার ওই যে সাবজেক্টগুলোর ক্ষেত্রে আপনার কম পড়া হয়েছে সেগুলো কিন্তু মডেল টেস্টের মধ্যে যেগুলোতে আপনার মনে হচ্ছে যে এই টপিক গুলা বা এই সাবজেক্ট গুলোতে আপনার দুর্বলতা আছে, সেটা কিন্তু আবার পরের মডেল টেস্টের মধ্যে কিন্তু এটা কভার করে নিতে পারবে। জি, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমি আরো কিছু প্রশ্ন পেয়েছি। ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। হ্যাঁ ভাইয়া, ভালো আছেন? জি জি, ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ ভাইয়া, আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া আমি তো আপনার মেইন কোর্স, আরএসআই আর হচ্ছে ফরেস্ট কোর্স তিনটাতেই আছি। হুম হুম আমার ক্ষেত্রে আসলে ভাই আমি মাঝখানে তো ক্লাসগুলো শেষ করার জন্য পরীক্ষাগুলো আমি কন্টিনিউ করতে পারি নাই। হুম হুম। এখন হচ্ছে ভাই আমার ম্যাথ, মেন্টাল এবিলিটি, কম্পিউটার এগুলো হচ্ছে আপনার মেইন কোর্স থেকে আমার পড়া অলমোস্ট শেষ। ম্যাথের দু একটা ক্লাস বাদ ছিল,
ওইগুলো করা হয় না, এছাড়া বাকিগুলো সব অলমোস্ট ডান। আর সায়েন্সের ক্ষেত্রে ভাই আপনার 4S কোর্সের যে শীটটা দিয়েছেন ওইটাই পড়ার ট্রাই করতেছি। কিন্তু হুম, ভাই হুম, আমার বাংলাদেশ আর ইন্টারন্যাশনালের হচ্ছে আপনি ওই যে 12 মার্কের যে দেখাইছেন আর কি, পরিবেশ কূটনীতি, জাতিসংঘ আর হচ্ছে রিসেন্ট জিকে, ওইটা হুম, মানে চেষ্টা করতেছি ওইটা পড়ার আর কি। আর বাংলাদেশ থেকে হচ্ছে প্রথম যে পার্টটা 71 সাল পর্যন্ত ওই পর্যন্ত পড়ে রাখছি। আর বাংলা ফার্স্ট পার্টের ক্ষেত্রে প্রাচীন আর মধ্যযুগ পড়ছি, আধুনিক যুগের কিছু পার্ট পড়ছি। এখন আসলে ভাই হুম, আমি হুম। বুঝতেছি না যে আমি কিভাবে আসলে কন্টিনিউ করলে আমার জন্য বেস্ট আউটপুটটা আসবে আসলে। আচ্ছা। মানে আরএসআই এর ক্ষেত্রে ভাই আমি শুধু 20 পর্যন্ত শেষ করে রাখছিলাম, তারপরে আমি শুধু ক্লাসই করে গেছি, পরীক্ষাটা আমি কন্টিনিউ করতে পারি নাই। আর পরীক্ষা মেইন কোর্সের যেটা, এটা আমি 40 ক্লাস পর্যন্ত পরীক্ষা দিছি, তারপরে আমি কন্টিনিউ করা বাদ দিয়ে আমি হচ্ছে ক্লাসগুলো শেষ করার ট্রাই করছি। এখন ভাইয়া ক্লাস তো শেষ হয়ে গেছে, কিন্তু মানে আমি তো আসলে পরীক্ষাগুলো কন্টিনিউ করতে পারি নাই, যার কারণে আমি আসলে মানে বুঝতে পারতেছি না আসলে যে এখন কিভাবে শেষ করা যায়। আর আচ্ছা। যখন আপনার পড়াগুলো পড়তেছি মেইন কোর্সে, তখন আমার মানে আমি বুঝতে পারতেছি যে আমি যেহেতু লিখছি জিনিসগুলো আমার তাড়াতাড়ি হচ্ছে। যেমন কম্পিউটার ভাই আমি 2 দিনে, আড়াই দিনের মধ্যে আমার কম্পিউটার হয়ে গেছে। মানে হ্যাঁ। এখন হচ্ছে, কিন্তু আমার তো ভাই এখন টাইমটা আসলে ওইভাবে নাই যেটা আমি আসলে ইউটিলাইজ করতে পারবো এখন। হুম, হুম, হুম। এটা ঠিক, মানে যখন সময় কম আসে তখন কিন্তু 10 দিনেও 40 দিনের পড়াশোনা করা যায়, এটা আমরা জানি। তো আপনার বেশ কয়েকটা ইস্যু আছে, সেই ইস্যুগুলো ধরে যদি বলি, যেটা প্রথম হচ্ছে আপনি প্রিভিয়াসলি পরীক্ষা দেন নাই, যেটা সময় চলে গেছে তো গেছি। সামনে যে হ্যাঁ সময়টুকু হ্যাঁ আছে ভাই এই ওটা আসলে সময়টুকুর মধ্যে আপনাকে পরীক্ষাগুলো দিতে হবে যতটুকুই পড়েছেন। আপনার যদি কোনো স্টুডেন্ট যদি এমন হয় আমাকে জিজ্ঞেস করে যে আমি পরীক্ষা দিতে চাই বা ছাত্র হিসেবে বসতে চাই, আমি কিছুই পড়িনি, তার ক্ষেত্রে যদি বলা হয় যে এই সময়টাতে আপনি পড়ার চেয়ে আপনি জাস্ট কিছু মডেল টেস্ট পড়েন বা পরীক্ষা দেন, দিয়ে আপনি মেইন কোর্সে যান, মানে মেইন পরীক্ষায় যান, আমি এটাই বলতাম। অর্থাৎ আমি শেষ মুহূর্তে পরীক্ষা দেওয়ার গুরুত্বটা এতটাই যে কেউ যদি কিছু না পড়ে তারপরে তাকে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে? তো এটা আগে মাথায় রাখবেন। এখন প্রত্যেকটা জায়গা থেকে বলি, আপনি বলছেন যে ম্যাথের সমস্যা যেটা ছিল, প্রথম যে সমস্যার কথা বলছেন যে ম্যাথে আপনি সব শেষ করেন নাই বা শেষের দিকে কিছু করতেছেন। শেষের দিকে কিছু বিষয় আছে যে শেষের ক্লাস যেগুলো আছে আপনি জ্যামিতির অংশটুকু বাদ দিয়ে পরে যে পরিমিতি অংশটুকু আছে ওটা বাদও দিতে পারেন। পরিমিতির অংশ থেকে চেষ্টা এমনিতে করবেন ভাই যে আরেকটা কথা বলি আর কি, ম্যাথে ভাই নর্মালি খুব একটা আমি মানে সমস্যা ফিল করি নাই। গত বিসিএস আমি তো আচ্ছা, ফার্স্ট বিসিএস গতটাই দিছি, হুম, হুম, গতটাতেও আমার 26 27 এর মতো ছিল দুইটা মিলে। আচ্ছা, কিন্তু ম্যাথ আহ, অলরাইট। আমি আসলে হ্যাঁ ম্যাথটা মোটামুটি অ্যাভারেজ একটা আমার বেজ আছে। আর এবারও আমি হুম, আপনার মেন্টাল অ্যাবিলিটির যে কোর্সটা ওটা তো আমি আবার ক্লাস 2টা করলাম আবার শেষে এসে। হুম, ওইটা হুম, করার পরে দেখলাম যে মেন্টাল অ্যাবিলিটি আরো মানে দক্ষতাটা আরেকটু ভালো আসছে আর কি আগের তুলনায়। লাস্ট হুম, আপনার যে এক্সামটা দিলাম যেটা ফরেস্ট কোর্সে ছিল, ওটা তো ভাইয়া আমার অলমোস্ট 80% এর মতো মার্কস ছিল। তে আচ্ছা, আচ্ছা, আমার মনে হলো যে ম্যাথের আর মেন্টাল অ্যাবিলিটি এই দুইটা মোটামুটি আমি ইনশাল্লাহ ভাইয়া পারবো। বাট বাকি আমার সমস্যাটা হচ্ছে বাংলা ফার্স্ট পার্টের যে আধুনিক যুগটা, সেকেন্ড পার্টের হুম, হুম, মুখস্থ পার্টটা একটু বেশি সমস্যা। আর ব্যাকরণ পার্টটা আপনার ক্লাসগুলো আমার দেখলে হয়ে যাবে, বাট আমি আগেও দেখছি, আর একবার একটু ওটা ঝালাই নিতে হবে ওই জিনিসগুলো। হুম, হুম, ইংলিশ ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট তো ভাইয়া বললাম, ইংলিশ ফার্স্ট পার্টটা ওই যে আপু যেটা বললেন আর কি, মানে ওটা মনে রাখাটা একটু টাফ, আমি পড়ছিলাম অর্ধেক, তারপরে আবার ওই জিনিসগুলো ভুলে গেছে। আর সেকেন্ড পার্টে তো ভাইয়া ভোকাবুলারি পার্ট আপনি যেটা বলছেন আমি আরএসআই দেখে ওটা পড়ার ট্রাই করার চেষ্টা করতেছি। যদিও হুম, ভাইয়া হুম। আরএসআই এর কোর্সটা আমি শেষ করতে পারবো কিনা আমার আসলে এখনো ডাউট আছে, কারণ আমার হাতে আছে 25 দিন মাত্র। এখন পুরো কোর্সটা 21 থেকে 45 পর্যন্ত শেষ করতে পারবো কিনা, মানে এটা 10 থেকে 20 পর্যন্ত যেটা পড়ছিলাম ওইটাও অনেকটাই মানে মাথায় আছে, আবার অনেকটা মাথা থেকে চলে গেছে, কারণ অনেকদিন মাঝখানে এটা করা হয় নাই। আচ্ছা, আচ্ছা। তাহলে বাংলা সাহিত্যের কথা বলি। বাংলা সাহিত্য যেটা হয়েছে জি ভাইয়া। আপনার, বাংলা লিটারেচার, এখানে ফোরেস কোর্সে একটু দেওয়া আছে। হ্যাঁ, এর থেকে আসলে কিন্তু বাংলা সাহিত্য কমানো যায় না একদম। আহ, যত কম দেওয়া যায় সেটা আমি এখানে দিয়েছি। আবার বাংলা সাহিত্যের ক্ষেত্রে কিন্তু আবার দেখেন প্রশ্ন কিন্তু বেশি, যে প্রায় 20টা প্রশ্ন এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। হ্যাঁ, বাংলা সাহিত্যের ক্ষেত্রে হ্যাঁ ভাই। এখানে প্রাচীন যুগ এবং মধ্যযুগ যদি আমরা শেষ করি, প্রাচীন যুগ মধ্যযুগ থেকে কিন্তু খুব বেশি প্রশ্ন পাই না। মানে এখান থেকে আধুনিক যুগ থেকে কিন্তু প্রশ্ন বেশি আসে, এবং আধুনিক যুগের সিলেবাস কিন্তু হিউজ, কিন্তু সেখানে কিন্তু ফোরেস কোর্সে কিন্তু অনেক কমিয়ে দেওয়া হয়েছে। এখন এখানে যেটা করতে পারেন, যদি ওইটাও আপনার কঠিন মনে হয়, ক্লাসের মধ্যে কিন্তু ফোরেস্ট কোর্স থেকে আরো কমিয়ে দিয়েছি, যেটা ক্লাস কপিতে আপনার দাগানো আছে। আপনি এটা খেয়াল করবেন, যদি ফুলটাও পড়তে না পারেন, যেগুলো আমি দাগিয়ে দিয়েছি, 3 স্টার দিয়েছি বা স্টার দিয়েছি বা 100% লিখে দিয়েছি, মানে যেগুলোতে স্পেশাল ফোকাস দিয়েছি, অন্তত পক্ষে সেগুলো পড়ে যান। ঠিক আছে, বাংলা লিটারেচারের ক্ষেত্রে এটাই থাকবে।
ফুলটা পড়তে পারলে সবচেয়ে জি ভালো ভাই। এই সময়, কারণ ফুলটা তো শর্ট, শর্টের মধ্যে যদি ওটা না আচ্ছা ভাই, থাকে আমি তাহলে ফরেস্ট কিন্তু কোর্সেরটা ভাইয়া আমি ইনশাল্লাহ চেষ্টা করবো ভাই, ওইটা আমি ফুলটাই করার চেষ্টা করবো, ওটা সমস্যা হবে না ইনশাল্লাহ। কারণ আগে একটু আচ্ছা। পড়া ছিল ভাইয়া, ওটা হয়তো আরেকবার দেখলে কিছুটা আগাবে বাংলা ফার্স্ট পার্টে। আচ্ছা, আর ইন্টারন্যাশনাল ক্ষেত্রে যেটা বললেন যে ওই ৩টা অধ্যায়, যেটা হ্যাঁ ওই ৩টা অধ্যায় পড়লেই চলবে, ওর সাথে রিসেন্ট জিকেটা শুধু পড়েন, ঠিক আছে? ৩টা অধ্যায় যেটা আমি বলেছি ওই 3টা অধ্যায়ই পড়েন, ওটা দিয়ে 12 মার্ক কভার হয়ে যাবে। আর রিসেন্ট জিকে যেটা আছে ওখানে কিছু তথ্য পাবেন, যে এখানে ইন্টারন্যাশনাল ক্ষেত্রে আপনার হয়তো বা 14-15 না পেয়ে এখানে আপনার 10-12 থাকলো, সমস্যা নেই, ঠিক আছে? জি ভাই। এটা হইতে পারে। আর আরএসআই এর যেটা কথা বলবো, আরএসআই আপনি 21 থেকে সব করেন না এখন আর, এখন আপনি 35 থেকে শুরু করে 46টা কভার করেন, এটার জন্য যথেষ্ট কমফোর্টেবল টাইম আছে, ঠিক আছে? জি ভাই। আপনি এটা শেষ করেন, এটা আপনি যেহেতু কোর্সে ছিলেন, আমি বলবো যে এটা না করাটা আপনার জন্য মানে বিপদের কারণ হয়ে যেতে পারে, হ্যাঁ, যে এটা আপনার না ভাই, আমি দশম সমস্যা থেকে। হচ্ছে ভাই, আমি আরএসআইটা মানে আমি প্রথম যখন 10 থেকে 20 পড়ছিলাম তখন তো আসলে আমি মেইন কোর্সের ক্লাসগুলো না করে করছিলাম। হুম ওইটাতে হুম ভাই আমার সময়টা বেশি লাগছে, এবং হচ্ছে আমি দেখলাম যে হুম ইফেক্টিভলি আমি মনেও রাখতে পারতেছি না। কিন্তু যখন এই যে আমি হুম কম্পিউটারটা পড়লাম, মেন্টাল হুম এবিলিটি হুম পড়লাম, তারপরে যখন আরএসআই যাচ্ছি আমার টাইমটা অনেক মানে কম লাগতেছে, প্লাস আমি দেখতেছি যে ম্যাক্সিমামই আমার ক্লাসের থেকে আমি জানছি, মানে ওখানেই আমার হ্যাঁ অলমোস্ট সবকিছু হয়ে গেছে, এখানে জাস্ট দুই একটা নতুন কিছু অ্যাড করছেন আপনি। তো ওইগুলো হ্যাঁ দেখলাম হ্যাঁ যে মানে তখন আমার টাইমটা সেভ হচ্ছে। আর ভাই আরেকটা সেটাই ভুল যে করছিলাম, সেটা হচ্ছে 10 থেকে 20 যখন পড়ছি আমি, তখন হুম হচ্ছে আপনার ওই যে প্রত্যেকটা সাবজেক্ট তো পড়ে গেছি, বাংলা তারপরে হুম ইংলিশ, মানে একটার পর একটা আসতেছে। এতে করে আমার হুম জিনিসগুলো কি হচ্ছে যে আমি বুঝতে পারতেছি না যে আপনি যেমন প্রত্যেকটা ক্লাসে বলছেন আগের ক্লাসে এটা ছিল, তারপর আগের ক্লাসে এটাও ছিল, হুম মানে এখানে 2টা হুম কমন ছিল, এখানে 10টা কমন ছিল, এভাবে বলে গেছেন। তা আমি যখন হচ্ছে পড়ে যাচ্ছি তখন আমার মনে হচ্ছে 10 পড়ার পরে 11 পড়তেছি, আমি বুঝতেছি না যে আগেরটাতে আমি কোনোটা কি কমন ছিল কিনা। কিন্তু যখন আমি ভাইয়া এই আপনার বাংলাটাই যদি আমি ফার্স্ট পার্টটা ধরলাম, বাংলা ফার্স্ট পার্টে যখন আমি 10 পড়তেছি, আবার বাংলা ফার্স্ট পার্টে আমি 11 পড়তেছি, সিরিয়ালি যাচ্ছি, তখন দেখতেছি যে আমার এই পড়াটা ইফেক্টিভ হচ্ছে, যে আমি আগের পার্টে কোনটা কতটুকু কমন ছিল সেটা আমি 11তে হুম এসে ওইগুলো কমন পাচ্ছি, ওইগুলো আমার অটোমেটিক আর পড়া লাগতেছে না। এতে করে আমার হুম মানে ওই টাইমটা কম লাগতেছে আর কি। তো হুম হুম যখন হুম হচ্ছে আমি ভাইয়া মানে মডেল টেস্ট অনুযায়ী যাচ্ছি প্রত্যেকটা মানে 10, 11, 12, তখন টাইম বেশি লাগতেছে, কিন্তু যখন হচ্ছে আমি সাবজেক্ট ওয়াইজ যাচ্ছি তখন আমার টাইমটা কিছুটা কম লাগতেছে, প্লাস হচ্ছে আমার মনেও রাখতে পারতেছি। দুটো ওয়েতেই যাওয়া যায়, আপনার সুবিধা যেটা হবে, যেটা আমি বললাম, যেটা আপনি ওই মডেল টেস্ট ওয়াইজ যেতে পারবেন যদি মেইন কোর্সটা করা থাকে। এই জন্য আমি কিন্তু বলছি হ্যাঁ আরএসআই হ্যাঁ হ্যাঁ তাদের ভাইয়া। জন্য, যে মেইন কোর্স যারা আমার এখানে করবে তারা এটার সাথে ডেফিনেটলি আরএসআই করতে হবে, মানে অর্থাৎ এই দুইটার কথা কথা বলছি। আর কারো যদি মেইন পড়া, এখন নিজের নিজের পড়া থাকে তার ক্ষেত্রেও আরএসআইটা লাগবে, কিন্তু মেইন পড়া না পড়ে এসে আরএসআই করা যাবে না। এখন ভাইয়া সমস্যা হচ্ছে ভাই, আপনার ফোরেস্ট কোর্স যখন আমি করতেছি এটা তো ম্যাক্সিমামই আমাদের মেইন কোর্সেরই অনেকটাই কিন্তু কাছাকাছি, মানে এখান থেকে জাস্ট হচ্ছে হুম জিস্ট পয়েন্ট গুলো আপনি হচ্ছে মেইন মানে ফরেস্ট কোর্সে অ্যাড করছেন, প্লাস কিছু এক্সট্রা তথ্য অ্যাড করছেন। তো যখন আমি ভাইয়া কম্পিউটারটাই পড়লাম, আমার কাছে মনে হচ্ছিল যে আমি যে কোনো কিছু আমি তখন ভাইয়া মানে নর্মালি পারা যাচ্ছে, যে আপনার ফরেস্ট কোর্সের হুম হুম সাথে মেইন কোর্স যখন কেউ যদি মানে দুইটা একসাথে পড়ে, আর আমি দেখলাম যে ভাই আমি নিজে পরীক্ষা দিচ্ছি দুই একটা জায়গায়, আমার অলমোস্ট 85% মার্ক চলে আসছে কম্পিউটারে, মানে আসতেছে, ভালো মার্কস হুম হুম। আসতেছে। কিন্তু এখন আমি মানে আমি ভাই আপনার কাছে এটাই রিকোয়েস্ট থাকবে যে আমি আগামী 25 দিনে আমার যে কন্ডিশন, এই কন্ডিশন থেকে আমি বেস্ট ফিডব্যাকটা কতটুকু ভাবে আমি উঠাই নিতে পারবো আর কি। এটাই, যে আপনি যে আরএসআই এর কথা আমি বললাম, আরএসআই হচ্ছে 35 থেকে 46, এটা শেষ করেন, এটাই আমার পরামর্শ থাকলো। আর যেহেতু আগের পড়াটাও রিভিশন করতে হবে, এর সাথে ফরেস্ট যেটা আছে এটা পড়তে থাকেন, হ্যাঁ। ফরেস্ট, কারণ আপনি তো মেইন কোর্সে সব শেষ করেন নাই, আপনার টার্গেট থাকবে আরএসআই 35 থেকে 46, এবং তার আগে ডেফিনেটলি ফরেস্টটা শেষ করতে হবে। ফরেস্টটা শেষ করলেই তো আবার আবার আরএসআই গিয়ে আপনি আবার এখানে ফ্রুটফুল কাজ করতে পারবেন। তাহলে ফরেস্ট, আরএসআই আর সাথে মডেল টেস্ট গুলো দিবেন, এখন আপনার কাজ হলো এইটা। মডেল টেস্ট বলতে এই যে সামনে যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো দিবেন। হ্যাঁ এই ভাই, মডেল আপনার টেস্ট তো আপনার আমি ওখানে ভাই ওটা ভর্তি হওয়া হয় না ভাই, ওটা মনে হয় ওটা হচ্ছে আপনি আজকে মনে বললেন আবার। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনার এই যে এই বক্সের মধ্যে যেটা দিয়ে বললাম, এটা প্রথম কাজ হলো ফরেস্টটা শেষ করা, দ্বিতীয় কাজ হলো আরএসআই এবং মডেল টেস্টটা কন্টিনিউ করা। আর এই ভাই কাজটা করলেই হবে সাবজেক্টের এখন। যেটা বললেন ওটা কি ভাই সবগুলো আমি ফরেস্টটাকেই ফলো করবো ভাই, মানে যেটা আমার এখন হ্যাঁ বাকিগুলো যেটা গ্রামাটিক্যাল। হ্যাঁ, কারণ আপনি তো মেইন কোর্স তো সব শেষ করতে পারেননি, আপনি যা আছে ফরেস্টটাই কমপ্লিট করবেন, এটা সেটা বলেন যে বাংলা বলেন, ইংলিশ বলেন, ইন্টারন্যাশনাল বলেন, যা আছে সব সাবজেক্টের জন্য ফরেস্ট। কারণ এখন শেষ সময়ে একদম গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আছে এর ফরেস্টের চেয়ে মানে ভালো কিছু এখন পাবেন না, মানে ফরেস্টটাই হচ্ছে একদম জিস্ট।
এর সাথে বিগত সালের প্রশ্ন অন্ততপক্ষে 35 থেকে 46, আর আগের তো কিছু 10 থেকে 20 কিছু পড়াই ছিল। আপনি চাইলে ওইটুকু পড়া আবার একসময় রিভিশনে নিয়ে আসবেন। 10 থেকে 20 এর মধ্যে কিছু প্রশ্ন পড়া আছে আপনার, প্রায় ওখানে 1000 প্রশ্ন পড়া আছে, 1100-র মতো। তাহলে ওটা একসময় রিভিশনে নিয়েন, কিন্তু 35 থেকে 46টা শেষ করেন, সাথে এই মডেল টেস্ট। মানে এখানে আমার যে প্যাকেজটা আমি বললাম আপনাকে, 4S, RSI এবং মডেল টেস্ট, এটা আপনি কন্টিনিউ করেন, করলে আশা করি আপনি পরীক্ষা ভালো করতে পারবেন। ওকে ভাই, থ্যাংক ইউ। ভাইয়া Okay. বলতেছি যে হ্যাঁ। এই ফোরেসেও আমরা সাবজেক্ট ভিত্তিক যে আমরা পরীক্ষা দিয়েছি 100 মার্ক করে, কোনোটা 50, কোনোটা 100, তারপরে 8000 MCQ, তারপর এ যাবতীয় যত পরীক্ষা দিয়েছি সব কোশ্চেন আমার তো রিভিউ করা লাগবে একবার করে। না, রিভিউ করতে যদি আপনার সময় থাকে তাহলে আপনি করতে পারেন। যেমন 8000 প্রত্যেকটাতে যাওয়া লাগবে না। আপনি যদি 8000-এ যেটা মেইন কোর্সে আপনি যেটা পড়েছেন, হ্যাঁ, যদি রিভিউ করতে চান জাস্ট ওইটাই রিভিউ করতে পারেন, রিভিউ করতে যদি সময় পান। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আর যদি হ্যাঁ না হ্যাঁ, হলেও চলবে। সময়ের এদিকে ব্যাপারে জন্য। হ্যাঁ, এদিকে তো মডেল টেস্ট আছে, মডেল টেস্ট আছে। এখানে মডেল টেস্টের মধ্যে তো 2000 এমসিকিউ রিভিউ করতে পারছেন, কারণ 10টা মডেল টেস্টে 2000 প্রশ্ন, আবার সাবজেক্ট ফাইনালে আছে 1100টা প্রশ্ন, প্রায় এখানে 3100 প্রশ্ন কিন্তু আপনার পড়া হয়ে যাচ্ছে আবার নতুন করে। তো এটাও কিন্তু হিউজ, জি, এটাই এবং এই মনে 3100 হচ্ছে কিন্তু যে এত কোশ্চেন কখন রিভিশন করব, কখন সাবজেক্ট গুলো আবার একবার করে ফিনিশ দেবো, বা আরএসআই বা কখন করবো, মানে আমি কেন জানি হঠাৎ করে মাঝে মাঝে প্যানিক হয়ে যাচ্ছে যে আমি পারবো তো। না না, আপনি এটা করেন, এই যে যেটা বলা হলো যে এখানে যে প্যাকেজটা দিলাম এটাই 4S, RSI। এন্ড 4S এর ক্ষেত্রে আপনার তো মেইন কোর্সের নোট সব করা আছে, ওইটা 4S করা আর হচ্ছে ওটার সাথে অ্যালাইন করে তো পড়ে ফেলবেন, কারণ মেইন কোর্সে তো প্রত্যেকটা সাবজেক্টের নোট আপনার হয়ে গেছে। তো হ্যান্ড নোট তো সবচেয়ে বেস্ট, নিজের হ্যান্ড নোট যেহেতু আছে ওটাই মেমোরাইজ করা সবচেয়ে সুবিধা হয়। আপনি আগেও মেমোরাইজ জি, করেছেন, হ্যান্ড তো নোট না রিভিশনের জন্য খুললে তো আরো সুবিধা। মাথায় কিছু আসে না, মনে হয় না হ্যান্ড নোট পড়লে আমার সবকিছু মনে চলে আসে, যেহেতু পড়া আছে। ওটা দিয়ে হবে, সমস্যা নেই। তাহলে হ্যান্ড নোট, ওটা 4S এর ক্ষেত্রে আপনার হ্যান্ড নোট সাথে তো 4S এর সাথে অ্যালাইন করে এটা পড়বেন, আর RSI একটা রিভিশন দিবেন। আর মডেল টেস্ট, যেটা মডেল টেস্টের ক্ষেত্রে তো আমি বললাম যে এটা যদি মেইন কোর্স, মানে যেটা রিয়েল টাইম মডেল টেস্ট হচ্ছে, যে 22টা সাবজেক্টিভ এক্সাম টপিক ভিত্তিক, 12টা সাবজেক্ট ফাইনাল আর 10টা মডেল টেস্ট। এখানে যে প্রশ্নগুলো আছে আপনি এই প্রশ্নগুলোই পড়েন ভালো করে, এবং পরীক্ষাগুলো দেন এগুলো, তাহলে হবে। জি ভাইয়া, আপনি আমাদের জন্য দোয়া করেন, ভয় লাগছে যে পারবো তো, এত না প্রিপারেশন এতদিন থেকে, আল্লাহ জানে কি হবে। না, এটা নিয়ে টেনশন করার দরকার নেই। আপনি সামনে যে পরীক্ষাগুলো, এগুলোতে কিন্তু ভালো করতে হবে, এটা টার্গেট রাখতে হবে। হ্যাঁ, আগের পরীক্ষাগুলো জি কত জি, পেয়েছেন সেটা ইনশাল্লাহ। দরকার নেই, তো সামনের যে পরীক্ষাগুলো, এই পরীক্ষাগুলোতে ভালো করতে হবে। আচ্ছা, ভাই ওই যে এখন 8000-এর যেটা বললেন ওটা কি মডেল টেস্টের কথাই বললেন, মানে 8000 না, এমসিকিউ যেটা এখন বললেন? 8000 এমসিকিউ এই যে এটার কথা, যে আমরা মেইন কোর্সে যেটা ছিল আর কি, 123টা এক্সাম ছিল না, ওখানে হ্যাঁ তো 8000 এমসিকিউ হ্যাঁ ছিল, হ্যাঁ ভাই, এটার ওখানে কথাই তো ভাই আমি বলছি। হচ্ছে ওটা পুরোটা শেষ করতে পারিনি, 40টার মতো ছিল ভাইয়া। মানে এখন দরকার নেই, কি করব দরকার আমি? নেই, দরকার এখন নেই, এখন এটা শেষ এখন এটা করেন। বাদ দিব তাহলে? এখন আপনারা বাদ দিবেন, যারা মেইন কোর্সের স্টুডেন্ট বা বিভিন্ন কোর্সে আছেন তারা এটা বাদ দিবেন। এটা 8000 তাদের জন্য বলেছি যারা কিনা কোনো কোর্সের স্টুডেন্ট না, এখন শুধু এমসিকিউ পড়তে চান। তো তাদের জন্য এটা, যে তারা এমসিকিউ, কারণ এই কোর্সে যারা ইনভলভমেন্ট ছিলেন না তারা যেন এই প্রশ্নগুলো পড়তে পারে, তাদের জন্য এটা দেওয়া হয়েছে। আর আপনি যেটা, আপনাকে যেটা বললাম এই মুহূর্তে, এর বাইরে আর যাওয়ার দরকার নেই। হুম ফোরেস্টটাই হুম। বেস্ট, এর সাথে আরএসআই যদি 35 থেকে 46 যোগ করেন এটা আরেকটু বেস্ট হবে, তারপরে মডেল টেস্ট দিয়ে আপনাকে নিজেকে তৈরি করতে পারবেন। জি ভাইয়া। মডেল টেস্ট তো ভাইয়া পিডিএফ তো পাওয়া যাবে না, না ওটা শুধু আপনার এক্সামেই থাকবে ওটা? এক্সামই থাকবে এটা, হ্যাঁ। দেন আরো কিছু প্রশ্ন যদি আপনাদের থাকে আপনারা করতে পারেন। আমি কিছু কমেন্টে আরো কিছু প্রশ্ন পেয়েছি, সেটা হলো সুদীপন রয় বলেছেন, মেবি স্টুডেন্ট আপনি ছিলেন, কমেন্টে করেছেন আমার ফরেস্টটা ভালো করে করে শেষ করা। আচ্ছা, আগে ভর্তি হয়েছিলেন ডেফিনেটলি, আর বিসিএস এর কোশ্চেন সলভ করছি, এছাড়া আর কি করলে আমার জন্য ভালো হবে, আর আমি কত মার্ক আশা করতে পারি? ফরেস্ট এবং আরএসআই এর সাথে মডেল টেস্ট আপনাকে দিতে হবে, যে মডেল টেস্টের কথা বললাম, অন্ততপক্ষে এক্সাম প্ল্যান 1 যেটা, এইটা এক্সাম প্ল্যান 1-এ 22টা সাবজেক্টিভ এক্সাম, এই যে সাবজেক্ট ফাইনাল 12টা, মডেল টেস্ট, এটা এটা শেষ করতে হবে, এই তিনটা। মানে আপনি ফোরেস আছে, সাথে আরএসআই তো করছেনই, আর মডেল টেস্ট, এটা করলে আপনি মোটামুটি, আমি বলবো যে আপনি যদি পরীক্ষা এইগুলোতে দেখতে হবে মডেল টেস্ট আপনি কত পান। হ্যাঁ, তো এই বেসিসে যদি মডেল টেস্টে যদি আপনি কমও পান, তারপরে মেইন কোর্সে এই ফোরেস, আরএসআই এবং মডেল টেস্ট এর বেসিসে আপনি মোটামুটি আপনি 120 প্লাস আপনি নাম্বার মেইন পরীক্ষায় পাবেন, আমার অভিজ্ঞতা থেকে তাই বলে। ঠিক আছে, তো আপনি এইভাবে বলেন, এইভাবে পড়াশোনা করেন, আর আপনি প্রশ্ন মোটামুটি এটাই করেছেন, তো এর সাথে আপনাকে কন্টিনিউ করতে হবে মডেল টেস্টটা।
হ্যাঁ, মডেল টেস্টের যেটা আছে এটা একদম ফুল এক্সাম ব্যাচ যেটা আমি দেখাইলাম মাত্র, এটা আপনাকে শেষ করতে হবে। শেষ সময়ে ম্যাথ মানসিক কিভাবে প্রস্তুতি নিতে পারি? ম্যাথ মানসিকে খুবই দুর্বল। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন, তাহমিনা তানিয়া। আচ্ছা, এটা মোটামুটি ওই ইংলিশের মতোই আপনার পরামর্শ। হ্যাঁ, তবে ইংলিশের যে পরামর্শ ছিল যে 35 থেকে শুরু করে 46 পর্যন্ত আমি বলেছিলাম, কিন্তু এটা আবার কি করা যায় না, এটার ক্ষেত্রে বলা যায় না, মানে ম্যাথের ক্ষেত্রে বলা যায় না যে 35 থেকে 46 আপনি সব পড়েন, মানসিক দক্ষতা বা গণিতের সব পড়েন, এটা বলা যায় না। ম্যাথ মানসিক দক্ষতার ক্ষেত্রে যেটা আছে সেটার ক্ষেত্রে কি করা যায়, টপিক কমানো যায়। কিন্তু ধরেন আপনি যদি একবারে 35তম বিসিএস থেকে 46 সব করতে যান, 35-এর সবগুলো সহজ না, 35-এর 15টার মধ্যে হয়তো বা 8টা সহজ আর 7টা কঠিন, তো আপনি তো 7টা কঠিন আপনাকে পড়তে বললে হবে না। তাহলে ম্যাথ এবং মেন্টাল অ্যাবিলিটি মোটামুটি ম্যাথ পার্ট বাদ দিয়ে অন্য যে বিষয়গুলো থাকে ওগুলো সহজই থাকে। তো ম্যাথ এবং মেন্টাল অ্যাবিলিটির মধ্যে আমি বলবো যে এটা গুরুত্বপূর্ণ টপিক, বেস্ট আপনাকে প্রস্তুতি নিতে হবে। ঠিক আছে, যে টপিকগুলো থেকে আপনি প্রশ্ন মানে আসলে আপনি অ্যান্সার করতে পারবেন, এবং প্রিভিয়াসলি বিসিএস এর প্রশ্নগুলোতে আসছে ওই টপিকগুলো থেকে। প্রথম কথা হলো যে আপনি যদি আমার কোনো কোর্সের স্টুডেন্টই না হন, সেক্ষেত্রে পরামর্শ হলো বিগত বিসিএস এ যে প্রশ্নগুলো এসেছে সেটা অবশ্যই টপিক ভিত্তিক যাবেন, আপনার গাইড ধরে টপিক ভিত্তিক আগে যাবেন, যাওয়ার পরে দেখলেন যে ওগুলোর মধ্য থেকে আপনি কোনগুলো আপনার কাছে সহজ মনে হয়, জাস্ট ওই সহজগুলোই পড়বেন। ওই সহজগুলো পড়েই দেখা যাবে যে 15টার মধ্যে আপনি 5-6টা প্রশ্ন কমন পাবেন। সহজ কিন্তু 5-6টা থাকেই। ঠিক আছে, আপনার যদি সমস্যা থাকে তাহলে তো এর বেশি যদি সহজ প্রশ্ন আসে তো সহজ পারবেন। হ্যাঁ, তো মিনিমাম 5-6টা প্রশ্ন কিন্তু কমন পাবেন। এক্ষেত্রে কিন্তু আপনি একদম সব বিসিএস এর প্রশ্ন পড়তে যাবেন না, বা 35 থেকে 46 সব পড়তে যাবেন না। এখানে প্রত্যেক আপনি গাইড বরাবর যাবেন, যেগুলো থেকে বিসিএস প্রশ্ন হয়েছে ওর মধ্য থেকে যে অধ্যায়গুলো থেকে আপনি প্রশ্ন ইজিলি আনসার করতে পারবেন, জাস্ট ওগুলোই দেখবেন। প্রথম কথা এইটা। সেকেন্ড কথা আছে যে এখানে 4000 এমসিকিউ সলভ প্রোগ্রামে কিছু ফ্রি ক্লাস দেওয়া আছে। 4000 বলতে এখন 4500 হয়েছে। দেখেন এখানে গাণিতিক যুক্তির 2টা ক্লাস দেওয়া আছে। আচ্ছা, এর মধ্যে এই সলভ প্রোগ্রামের যেটা আছে যে এখানে কিন্তু সহজ প্রশ্ন থাকবে, কঠিন প্রশ্ন থাকবে, সহজ প্রশ্ন থাকবে, কঠিন প্রশ্ন থাকবে। এই 2টা ক্লাসে যতটুকু আলোচনা করা হয়েছে তার মধ্যে শর্টকাট দিয়েও আমি বুঝিয়ে দিয়েছি, বা বেসিক যেটা প্রত্যেকটা ম্যাথে কিন্তু বুঝিয়ে দিয়েছি, এবং কি এই ক্লাস 2টা কিন্তু ফ্রি দেওয়া আছে। হ্যাঁ, এই লিঙ্ক থেকে ক্লিক করলেও পাবেন। আবার ইউটিউব চ্যানেলে কিন্তু ওই 4000 এমসিকিউ সলভ প্রোগ্রাম, ওই প্রোগ্রামের যে প্লেলিস্ট আছে ওই প্লেলিস্টে গেলেও এই 2টা ক্লাস দেখতে পাবেন, সেখানে আছে। যদি এখানে কঠিন যেগুলো আপনার কাছে কঠিন লাগবে, যেগুলো আপনি বুঝতে পারবেন না, এগুলো বাদ দিয়েও যদি করেন এই 2টা ক্লাস থেকেও আপনি 5-6টা প্রশ্ন কমন পাবেন। এই 2টা ক্লাস থেকে, মানে এখানে পার্ট 1 পার্ট 2 তে যা দেওয়া আছে এর মধ্যে থেকে 5 থেকে 6টা প্রশ্ন কমন পাওয়ার মতো কিন্তু থাকবে। ঠিক আছে, এইটাই। আর মানসিক দক্ষতার ক্ষেত্রে যেটা এখানে তো এটা নাই, তো এটা আমি এখান থেকে তো বলতে পারছি না, যেহেতু আপনাকে কোনো কন্টেন্ট এখানে দিতে পারছি না। আর মানসিক দক্ষতার ক্ষেত্রেও একই কথা, যে প্রিভিয়াস এর যে প্রশ্নগুলো আছে, হ্যাঁ এখানে 35 থেকে 46 আপনি করতে পারেন মানসিক দক্ষতার ক্ষেত্রে। 35তম বিসিএস থেকে 46তম বিসিএস এর প্রশ্ন করতে পারেন, কিন্তু করার সময় যেগুলো মনে হবে যে আপনার ম্যাথের অংশ যদি কোনো কিছু কঠিন লাগে, যে কঠিন কোনো ম্যাথ আসছে, সেটা বাদ দিয়ে করতে পারেন, যেটা আপনি পারবেন না সেটা। কিন্তু বাদ বাকি যেগুলো আছে, মানে নিয়মের মধ্যে থেকে যেগুলো আসে, সেগুলো মোটামুটি 35 থেকে 46-এর যে প্রশ্নগুলো আছে এগুলো থেকে আসলে রিপিট পাবেন। ঠিক আছে, যে অনেকগুলো ধারা যেগুলো আসে, তারপরে ডায়াগ্রাম যেগুলো আসে, তারপরে ইমেজ যেগুলো আসে, হ্যাঁ সেগুলো মোটামুটি কিন্তু রিপিট হয়। তো এগুলো থেকে 35 থেকে 46 মেন্টাল অ্যাবিলিটি দেখেন, মেন্টাল অ্যাবিলিটি, হ্যাঁ এর মধ্যে দেখার ক্ষেত্রে যেগুলো কঠিন লাগে সেগুলো বাদ দিবেন। আর গণিতের ক্ষেত্রে যেটা আমি বললাম, নিজেও ওইটা পুরো গাইড থেকে আপনি কমন যে টপিকগুলো বা যেগুলো আপনি পারবেন সেগুলো কমাইতে পারেন, অথবা এখানে যে 2টা ক্লাসে যা আলোচনা করা হয়েছে এবং একদম প্রশ্ন ধরে ধরে বুঝিয়ে দেওয়া হয়েছে এখানে, তো এটাও যদি করেন, কঠিনগুলো বাদ দিলে 5-6টা প্রশ্ন এখান থেকে কমন পাবেন, আমি এটা আশা রাখি। তাহলে এটার ক্ষেত্রে পরামর্শ আমার এটাই থাকলো, কারণ এখান থেকে কিছুটা আপনি হেল্প পাবেন। আর এর বাইরে যদি মনে হয় যে না আপনি 4S কোর্সে জয়েন করবেন,
ফোরেস্ট কোর্সে তো সব সাবজেক্টেরই দেওয়া আছে, ফোরেস্ট কোর্সে এই ক্লাসগুলো আছে, সাথে আরো আরেকটা ক্লাস আছে এবং সেখানে আরো কমায় দেওয়া আছে, সেখানে প্রায় 145টার মতো ম্যাথ দেওয়া আছে পুরো কোর্স মিলে। তো ঠিক আছে এটা। আর ম্যাথের ক্ষেত্রে আবার উনি আবার পাল্টা প্রশ্ন করেছেন যে ম্যাথের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ টপিক গুলো বললে ভালো হয়। হ্যাঁ, এটা বলেছেন। গুরুত্বপূর্ণ টপিক তো অনেকই আছে, তারপরে আমি একটু বলার চেষ্টা করছি যেগুলো আপনি দেখবেন যেগুলো থেকে সচরাচর প্রশ্ন হয়। মানে বলতে গেলে তো আসলে অনেকগুলোই হয়। আমি গণিতের শর্ট সাজেশন, একদম যেগুলো সহজ আর কি, হ্যাঁ সেগুলো যদি আমি আলোচনা করি বা আপনাকে বলার ট্রাই করি, জায়গা আগে খুঁজে বের করি। আচ্ছা, তারপরে এখানে বলে দিচ্ছি। হ্যাঁ, পাটিগণিতের অংশের মধ্যে যদি যাই, গণিতের ক্ষেত্রে আমি বলছি, ম্যাথের ক্ষেত্রে পাটিগণিতের মধ্যে তো বাস্তব সংখ্যা একটা অধ্যায় আছে, এখান থেকে কিন্তু প্রশ্ন, সহজ প্রশ্ন কিন্তু এখানে আছে যেগুলো থেকে আনসার করা যায়। যেমন মৌলিক সংখ্যা এগুলা, তারপর কোনটা বৃহত্তম কোনটা ক্ষুদ্রতম, এই জিনিসগুলো লিখে নিয়েন। হ্যাঁ, আমি বলে যাচ্ছি এগুলা। তাহলে মৌলিক সংখ্যা কোনটা, এটা একটা প্রশ্ন আসে, কোনটা বৃহত্তম কোনটা ক্ষুদ্রতম এটা আসে। দেন লসাগু গসাগু, লসাগু গসাগুর গুণফল কত, লসাগু গসাগুর অনুপাত কত, এগুলো কিন্তু সহজ প্রশ্ন। তাহলে বাস্তব সংখ্যা থেকে এইগুলা লসাগু গসাগুর গুণফল অনুপাত। তারপরে আসেন লাভ ক্ষতির মধ্যে থেকে যদি যাই, লাভ ক্ষতির মধ্যে কিন্তু অনেক কঠিনও আছে অনেক সহজও আছে। হ্যাঁ, লাভ ক্ষতির মধ্যে কিছু জিনিস দেখবেন যে শতকরা লাভ ক্ষতি কত, এগুলো কিন্তু সহজ প্রশ্ন। শতকরা লাভ ক্ষতি, এটা কিন্তু সহজ টপিক। তারপরে একটা প্রশ্ন আসে যে ক্ষতি থেকে লাভ হলে, যে এক ঝুড়ি আম 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, আর বিক্রয় মূল্য কত টাকা বেশি হলে তার 5% লাভ হবে। এক ঝুড়ি আমের দাম কত, হ্যাঁ, এই ক্ষতি থেকে লাভ হলে, অর্থাৎ প্রথমে ক্ষতি দেওয়া থাকবে পরে লাভ। তাহলে এই দুইটা টপিক যদি করেন, আশা করি যে সহজ টপিক। কিন্তু এখানে কিন্তু লাভ ক্ষতি থেকে প্রায় 7-8টা টপিক আছে, অন্যগুলো হয়তো একটু কঠিন মনে হতে পারে, কিন্তু এই দুটো টপিক কিন্তু সহজ। ঠিক আছে। তারপর মুনাফার মধ্যে যদি যাই, মানে সরল এবং যৌগিক মুনাফার মধ্যে যদি যাই, এখানে অনেক কিছু আছে। আমরা জানি সুদের হার নির্ণয় করা যায় সুদ গুণন 100 ডিভাইডেড বাই বাদ বাকি সবকিছু, এটা দিয়ে করা যায়। অর্থাৎ এখান থেকে সুদের মানে এই সূত্র দিয়ে যেটা হয় সেই সূত্র জাস্ট আপনি পড়বেন, যে সুদ গুণন 100 আর ডিভাইডেড বাই নিচে আসল সময়, হ্যাঁ এই বিষয়গুলো আছে, হার আছে, হ্যাঁ সবগুলো নিচে গুণন থাকে। তো এখান থেকে সুদের হার নির্ণয় করতে পারবেন, সুদ নির্ণয় করতে পারবেন, যদি সহজ প্রশ্ন থাকে সেটা। কিন্তু এখানে আপনার কাছে হয়তো বা চক্রবৃদ্ধি মূলধন যেটা আছে এটা কঠিন মনে হতে পারে। হ্যাঁ, তারপরে ওই জায়গা থেকে প্রশ্ন আসে। আবার একটা প্রশ্ন আসে যে সুদে আসলে এত গুণ, এই প্রশ্ন কিন্তু আসে। তাহলে এখানে সুদের হার নির্ণয় একটা বিষয়, সুদে আসলে কত গুণ, এই একটা প্রশ্ন আসে, চক্রবৃদ্ধি মূলধন এই একটা প্রশ্ন আসে। তো তিনটা প্রশ্নের কথাই আমি বলে দিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর মধ্যে থেকে যদি আপনার একটা মনে হয় যে আপনি একটা পারবেন, তাহলে একটাই পড়েন। ঠিক আছে। এই প্রশ্ন এটা কিন্তু রেকর্ডেড থাকবে, আপনি চাইলে পরবর্তীতে আবার রেকর্ড দেখে আপনি করতে পারেন। হ্যাঁ, লিখে নিতে পারেন। আমি যেহেতু সময় কম আমি দ্রুত বলে যাচ্ছি। আর শতকরার মধ্যে আর একটা আছে, শতকরা হ্রাসবৃদ্ধির একটা ম্যাথ আসে। হ্রাসবৃদ্ধির কোনটা আসে, সেটা হচ্ছে যে ওই শতকরা হ্রাসবৃদ্ধির ক্ষেত্রে কয়েকভাবে আসতে পারে। যে পণ্যের মূল্য দিয়ে একটা আসতে পারে, পণ্যের মূল্য, তারপরে বৃত্ত দিয়ে আসতে পারে, বর্গক্ষেত্র দিয়ে আসতে পারে। এগুলো কিন্তু ওই দিকে জ্যামিতির অংশটা কভার করবে, আয়তক্ষেত্র দিয়ে আসতে পারে। এটা কি বলছি, মূল্য দিয়ে বলতে কি বোঝাচ্ছি, যে তেলের মূল্য 25% বেড়ে গেল, তেলের ব্যবহার শতকরা কমালে কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না, এগুলা।
তারপর বৃত্তের ক্ষেত্রে, বৃত্তের আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ 10% বাড়ানো হলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, এইটা। বর্গক্ষেত্রের ক্ষেত্রে একই জিনিস, ঠিক আছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রে একই জিনিস, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ, যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ সব সমান, মানে আলাদা করে কিছু থাকে না, মানে সবই সমান চারটাই। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ আবার আলাদা। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি 20% বাড়ে, প্রস্থ যদি 20% কমে, তাহলে এটা কতটুকু বাড়বে বা কমবে। তো এই যে ম্যাথ গুলো আছে, এটা মোটামুটি এই পরের গুলো কিন্তু সেম। আবার মূল্যটা যেটা আছে, তেলের ব্যবহার কম বেশি, এটাও কিন্তু মোটামুটি এখান থেকে প্রশ্ন আসে, তেলের মূল্য 25% বাড়ানো বা কমানো। তাহলে এই যে টপিক গুলো আছে, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর আরো একটা আছে অনুপাত সমানুপাত থেকে মিশ্রণের কিছু অঙ্ক আছে, কিন্তু মিশ্রণের অঙ্কটা কঠিন, ঠিক আছে, হবে না এটা, তো ওইটা আমি বাদ দিচ্ছি আপনার জন্য। এরপর আসেন তাহলে, এটা গেল পাটিগণিত অংশ থেকে। এবার আসেন বীজগণিত অংশ থেকে আপনি কি করবেন, যেগুলো সহজ আর কি। হ্যাঁ, এমন না যে প্রশ্ন সহজ হলে এগুলো থেকে কমন পাবেন, কঠিন হলে কিন্তু আবার এগুলো থেকে কমন নাও পেতে পারেন। তো আমার তো আশা ওইটা করা যাবে না যে আসলে আমি যা দিচ্ছি সবই আপনি কমন পাবেন, কিন্তু আপনি প্রস্তুতি, যেহেতু আপনি গণিতে দুর্বল, তো সেই জায়গা থেকে আমি একদম বেসিক যে জায়গাগুলো থেকে সহজ আপনি আসলে আপনি অ্যান্সার করতে পারবেন, সেগুলো আমি দিচ্ছি। বীজগণিতের মধ্যে বীজগণিতের সূত্র যেগুলো আছে, এই সূত্রগুলো একবার দেখে নেবেন। এই স্কয়ার এ কিউবের যে সূত্র আছে, এগুলো দেখবেন। হ্যাঁ, মানে এটা আমি বলছি আর কি, স্কয়ার এবং কিউবের যে ম্যাথ আছে এর দ্বারা এটা বোঝাচ্ছি, মানে স্কয়ার এবং কিউবের যতগুলা সূত্র আছে সব দেখে নেবেন। তো সেখান থেকে আমরা জানি যে কিভাবে আসে প্রশ্নগুলা, যেমন এ স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এ স্কয়ার সমান 51 হলে এ 1 মাইনাস এ এর মান কত, এই ধরনের যে প্রশ্নগুলো আসে, এটা আবার হোল স্কয়ার দিয়েও আসতে পারে, এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তো এই জায়গা থেকে কিন্তু একটা প্রশ্ন সাধারণত আসেই। হ্যাঁ, মিস খুবই কম যায় এটা। দেন আমি বলবো অসমতার কিছু নিয়ম আছে, বা অসমতা অনেক কিছু আছে উৎপাদকে বিশ্লেষণের মতো কিন্তু করা যায়। যেমন উৎপাদকে বিশ্লেষণ প্লাস বা অসমতা, এটার ক্ষেত্রে কিছু অ্যান্সার কিন্তু, মানে অসমতার ক্ষেত্রেও কিছু আছে যে উৎপাদকে বিশ্লেষণ আমাদের করতে হয়, মিডল টার্ম দিয়ে করতে হয় ম্যাথ। তাহলে এটার ক্ষেত্রে কিছু বিষয় যেগুলো সহজ লাগবে আপনার কাছে, উৎপাদকে বিশ্লেষণ বা অসমতা, যেগুলো সহজ, আবারও বলছি, যেগুলো সহজ লাগবে ওটা একটা দেখবেন। হুম, সূচক লগারিদম আপনার কাছে সহজ মনে হবে কিনা জানি না, তবে এটা একটা গুরুত্বপূর্ণ টপিক, সূচক লগারিদম। তাহলে গুরুত্বপূর্ণ টপিক হিসেবে এটা লিখে রাখতে পারেন যে এই জায়গাগুলো থেকে প্রশ্ন হবে। তাহলে এটার ক্ষেত্রে আপনার কাছে কোনটুকু সহজ মনে হবে, যদি আপনি এখান থেকে ফাইন্ড আউট করতে চান সহজ আপনার জন্য কোনটা, তাহলে ফাইন্ড আউট করে নিতে পারেন। দেন আসেন ধারা অবশ্যই পড়বেন, কারণ ধারা এটা মেন্টাল অ্যাবিলিটির মধ্যেও আসে। ধারার মধ্যে সমান্তর ধারার মধ্যে কি প্রশ্ন আসে, যে কততম পদ আর ধারার যোগফল, এই দুইটা জিনিস দেখবেন। সমান্তর ধারার মধ্যে কততম পদ, এই ধরনের প্রশ্ন কিছু আসে, আর ধারার যোগফল এটা কিছু আসে, এটা দেখবেন। আর গুণোত্তর ধারার মধ্যে আসে যে এততম পদের মান কত, যেমন পঞ্চম পদের মান কত, ষষ্ঠ পদের মান কত, বা এই পদের পরে আসলে কোন পদটা হবে, ডট ডট দিয়েও থাকতে পারে। তো গুণোত্তর ধারার ক্ষেত্রে এটা থাকতে পারে যে এততম পদের মান কত, ব্যাস। এই পড়াগুলো এখান থেকে কমাই দিলাম। আর এরপরে যদি আমি যাই জ্যামিতি অংশের মধ্যে, সিরিয়ালে মানে যেভাবে সিলেবাস দেওয়া আছে আমি সেভাবে যাওয়ার চেষ্টা করছি। জ্যামিতি অংশের মধ্যে কি করবেন, খুব বেশি কিছু পড়ার দরকার নেই। এখানে যে কোণগুলো আছে, যেমন পূরক কোণ কি, সম্পূরক কোণ কি, হ্যাঁ, তারপরে ত্রিভুজ থেকে কিভাবে কোণ নির্ণয় করা যায়, সমকোণী ত্রিভুজের দুইটা কোণের মান দেওয়া আছে আর একটা কোণের মান কত, মানে ত্রিভুজের কোণ নির্ণয়। এই জিনিসগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ত্রিভুজের কোণ নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু কয়েকভাবে প্রশ্ন হতে পারে, এটা একটু দেখে নিতে হবে সেভাবে। মানে এই রিলেটেড প্রশ্ন মোটামুটি জ্যামিতির যে অংশটুকু আছে, ধরেন আমি যদি ত্রিভুজ বলি, চতুর্ভুজ বলি, হ্যাঁ, তারপরে এই যে সহজ যে বিষয়গুলো আছে, বা কোণ বলি বা বাহু বলি, এই জায়গাগুলোতে যে প্রশ্ন আসে এগুলো কিন্তু সহজ আসে। তাহলে এখান থেকে বিগত প্রশ্নগুলো দেখবেন, বিসিএস এ যেগুলো আসছে এগুলো থেকে যেগুলো আপনি পাচ্ছেন এগুলো সবই সলভ করে যাবেন, ঠিক আছে। এরপরে তাহলে এটা থাকলো, এটা ডেফিনেটলি দেখবেন। এরপরে যে জায়গাগুলোতে প্রশ্ন হয় তারপর নির্ভর করছে যে আপনি আসলে পড়বেন কি পড়বেন না। যেমন সেট থেকে প্রশ্ন হয়, সেট গঠন, হ্যাঁ, বা সেট থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ, একটা বর্ণনা দেওয়া আছে, ওর অ্যান্সার কি হবে, এটা হতে পারে। তারপরে বিন্যাস সমাবেশ থেকে প্রশ্ন হয়, জানি আমরা, এগুলো কঠিন, তো এগুলো বাদ দিতে পারেন আপনি।
কিন্তু যারা হয়তো বা পড়বেন, যারা এখনো পর্যন্ত ভিডিও দেখছেন, তারা ওই যে ওইগুলো দেখবেন, স্বরবর্ণগুলোকে একত্রে রেখে বিন্যাস, ব্যঞ্জন বর্ণগুলোকে বীজের স্থানে রেখে বিন্যাস, যেগুলো আছে এইগুলো। আর সমাবেশের ক্ষেত্রে একটা প্রশ্ন খুবই কমন, যেমন কমিটি গঠন, কমিটি গঠন বা দল গঠন, কমিটি গঠন বা দল গঠনের ম্যাথটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এইটা। আর একটা থাকলো সেটা হচ্ছে সম্ভাবনা। সম্ভাবনা এটাও আপনারা চাইলে করতেও পারেন, আবার নাও করতে পারেন। কিছু প্রশ্ন আসে যে সম্ভাবনা থেকে, যে সহজ প্রশ্নই আসে এখান থেকে। হ্যাঁ, একটু সময় দিবেন। আচ্ছা, তাহলে সম্ভাবনার ক্ষেত্রেও আমি বলবো যে এটার ক্ষেত্রে কিছু প্রশ্ন আপনার কাছে সহজ মনে হতে পারে। যেমন সম্ভাবনার ক্ষেত্রে বল উত্তোলনের ম্যাথ আসে কিছুটা, আর একটা কিছু আসে পসিবিলিটির ম্যাথ দিয়ে। হ্যাঁ, বল উত্তোলন, যে বিভিন্ন জায়গা থেকে সাদা বল, কালো বল, এগুলো উত্তোলনের বলের ম্যাথ আসে। আর কিছু হচ্ছে পসিবিলিটি, যে পি। তার মধ্যে আবার ভিতরে কিছু আমি বলে দিলাম, তো এই জায়গাগুলো দেখবেন। হ্যাঁ, ওইগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর এই জায়গাগুলো থেকে যেগুলো আপনার জন্য মনে হবে সহজ, আপনি এক্সামে আসলে আপনি পারবেন, তাহলে সেগুলোই আপনি দেখেন। ওকে, এর বাইরে মনে হয় না আর কোনো প্রশ্ন আপনারা করেছেন। যতটুকু আপনাদের থেকে আমি প্রশ্ন পেয়েছি, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি। তাহলে আমরা এই পর্যন্তই শেষ করতে পারি। যে একটা সামারি, যেটা আমি বলছিলাম ফুল কোর্সের, সেটা হলো আগামী 25 দিন কিভাবে আপনি প্রস্তুতি নেবেন। যদি আপনি রিভিশন চান, বেস্ট রিভিশন বা শর্ট সাজেশন, তাহলে 4S কোর্সে জয়েন করতে পারেন। এখানে যেহেতু শেষ সময়, তাহলে কিছু এক্সাম এখানে রাখা আছে। প্রত্যেকটা সাবজেক্টের ফুল পিডিএফ দেওয়া আছে, পিডিএফ থরলি পড়ে যাবেন। হ্যাঁ, আর গাইডলাইন ক্লাস, প্রত্যেকটা সাবজেক্টের বিপরীতে একটা গাইডলাইন ক্লাস আছে, সেটা করলেই হয়ে যাচ্ছে। এই ফ্রি ক্লাসগুলোর লিঙ্ক এখানে আছে। আর যারা শেষ সময়টাতে মূল প্রস্তুতি আপনার শেষ করা আছে, একবার শেষ সময়টাতে শুধু এমসিকিউ বেস্ট, এমসিকিউ বা এক্সামে নাম্বার কম পাচ্ছেন, এমসিকিউ বেস্ট প্রস্তুতি নিতে চান, এটা ক্লাস ভিত্তিক একটা প্রোগ্রাম বা ক্লাস আছে এখানে। ফুল ক্লাসটা এখানে লিঙ্ক দেওয়া আছে, 25 আগস্ট থেকে শুরু হচ্ছে। সবগুলো ক্লাসই রেকর্ডেড আছে, সবগুলো ক্লাসগুলো করে ফেলতে পারবেন। তবে তাদের জন্য এমসিকিউ বেস্ট প্রস্তুতির জন্য 4,000 এমসিকিউ সলভ এবং এক্সাম প্রোগ্রাম আছে। আর যাদের কিনা মূল প্রস্তুতি শেষ, বিগত বিসিএস এ আপনি পরীক্ষা দিয়েছেন, সামান্য কারণে প্রিলি উত্তীর্ণ হচ্ছেন না, সেটার কারণ হলো যে বিগত প্রশ্ন ভালোভাবে না পড়া। হ্যাঁ, সেক্ষেত্রে আরএসআই প্রোগ্রামে ভর্তি হতে পারেন। ডেফিনেটলি এক্ষেত্রে আপনার মূল প্রস্তুতি শেষ করা থাকতে হবে। মূল প্রস্তুতি শেষ করা থাকলে তাহলে বিগত সালে যে প্রশ্ন আছে এটা আপনার ফ্রুটফুলি ইউজ করতে পারবেন, এবং এখান থেকে 50% প্রশ্ন ডিরেক্ট কমন পাবেন, এবং এটা আপনার বেস তৈরি করে দিবে। প্রিলি পাশের বেস কিন্তু এটা আপনাকে ভালোভাবে তৈরি করে দিবে। আগের যে মূল প্রস্তুতি নিলেন, ওইটাকেই ঘষা মাজা করে বারবার বারবার গুরুত্বপূর্ণ তথ্যগুলো পড়তে 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 একটা খুব ভালো একটা ফাউন্ডেশন তৈরি হয়ে যাবে আপনার জন্য এইটা। আর যার সবই করা আছে কিন্তু শেষে খালি এক্সাম দেন নেই এতদিন, তো তাদের ক্ষেত্রে হচ্ছে এক্সাম গুলো দিতে হবে। এক্সাম প্ল্যান 1 এ টপিক ভিত্তিক পরীক্ষা 22টা আছে, সাবজেক্ট ফাইনাল 12টা আছে, মডেল টেস্ট 10টা আছে। তো এই বিষয়গুলো ছিল। আর যারা কিনা এমসিকিউ স্টাডি করতে চান, শুধু কোনো ক্লাস করতে চান না, 8000 এমসিকিউ স্টাডির অপশন আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলা। এবং এই 8000 এমসিকিউ থেকে গত বিসিএস কিন্তু 79টা প্রশ্ন কমন ছিল। তো তারা যারা কিনা এমসিকিউ স্টাডি করতে চান তারা এটা করতে পারে। তো শেষ সামারি এটাই ছিল। আর আপনাদের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলোর আমি আনসার দেওয়ার চেষ্টা করেছি। এরপরেও যদি কোনো প্রশ্ন আপনাদের সামনে অ্যারাইজ হয় সেগুলো জানাবেন। অনেকগুলো প্রশ্ন অ্যারাইজ হইলে আমি আবার ভিডিওতে এসে বা লাইভে এসে আপনাদের অনেকগুলো প্রশ্ন অ্যান্সার দেওয়ার চেষ্টা করব।
আর এছাড়া ইনবক্স খোলা আছে, ইনবক্সে আপনারা প্রশ্ন করতে পারেন, হোয়াটসঅ্যাপে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, তো ইনবক্স আর হোয়াটসঅ্যাপ এগুলো ফ্রি আছে, সরাসরি প্রশ্নগুলো লিখে দিবেন, তাহলেই হবে। তো এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন সবাই। আর সামনের 25 দিন খুব ভালোভাবে পড়াশোনা করতে থাকেন। সামনের 25 দিন মনে করবেন আপনার আর অন্য কোনো কাজ নেই, এবং আপনার আজকের অবস্থা থেকে আর পিছনে ফিরে তাকাবেন না, সামনের দিকে তাকাবেন। সামনের যে 25 দিন আছে, 25 দিন 10 থেকে 12 ঘন্টা 13 ঘন্টা যে যতটুকু সামর্থ্য আছে সেই ঘন্টা আপনি বাসায় বসে পড়াশোনা করতে থাকেন, অন্য কোনো দিকে যায় না। দেখবেন যে আজকের অবস্থা থেকে সামনের 25 দিন এবং পরীক্ষা দেওয়ার পরের অবস্থা আপনার অনেক চেঞ্জ আসছে, আপনি টের পাবেন। সামনের কয়েকদিন রিকোয়েস্ট থাকলে বাসায় বসে পড়াশোনাগুলো করেন। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।